নিয়ে বেঁচে থাকি, হাসি কাঁদি। প্রাচীন গৌর রাজাদের গড়া হাজার কীর্তিবাহী বরেন্দ্রভূমি নামে খ্যাত এই আজকের রাজশাহী। এই রাজশাহী জেলার সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমির অভ্যন্তরে এই করোনার কারণে দূরত্বকে গুরুত্ব দিয়ে ইত্যাদির মাস্ক পরে এই ছোট কুঠির চত্বরে নিরাপদে দূরে দূরে এই মুহূর্তে যারা বসে আছেন এবং এর বাইরে টিভি সেটের সামনে দেশে বা বিদেশে যে যেখানে যে অবস্থায় এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। দর্শক মণ্ডলী, আমরা আমাদের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও সৌন্দর্যের টানে দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে ইত্যাদি ধারণের ধারাবাহিকতায় আজ এসেছি পদ্মাপলি বিধৌত ইতিহাস খ্যাত পরিচ্ছন্ন নগরী রাজশাহীর সারদায় অবস্থিত ঐতিহ্যবাহী প্রাচীন প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশ একাডেমিতে। আমার পেছনে রয়েছে গ্রিক রোমান স্থাপত্য শৈলীতে নির্মিত 250 বছরের পুরানো ভবন ছোট কুঠি। একসময় এটি ব্রিটিশ লর্ড থেকে শুরু করে বিভিন্ন সময়ের শাসক খণ্ডকালীন অস্থায়ী নিবাস হিসেবে ব্যবহৃত হতো। শুরুতেই রয়েছে এই রাজশাহীকে নিয়ে প্রয়োজনীয় কিছু তথ্য। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত রাজশাহী এক ঐতিহাসিক নগরী। এর দক্ষিণ পশ্চিম সীমান্ত ঘেঁষে পদ্মা নদী প্রবাহিত। এই পদ্মা নদী রাজশাহীকে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে পৃথক করে রেখেছে। প্রাচীন পুণ্ড্রবর্ধন জনপদের অংশ রাজশাহীর জনবসতি হাজার বছরের ঐতিহ্য বহন করছে। রাজশাহী জেলা গঠিত হয় 1772 সালে। এ জেলা ভেঙে পর্যায়ক্রমে গঠিত হয় বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও পশ্চিমবঙ্গের মালদহ। রাজশাহী বাংলাদেশের শহরগুলোর মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন এবং সবুজ শহর। শিক্ষানগরী হিসেবেও রাজশাহী ব্যাপক পরিচিতি পেয়েছে। বিভাগীয় শহর, জেলা শহর, শিক্ষানগরী অথবা আমের শহর যে নামই পরিচয় দেয়া যাক না কেন, রাজশাহীর একটি অন্যতম পরিচয় সিল্ক সিটি হিসেবে। রাজশাহী জেলার ব্র্যান্ডিং এর লোগোটিতে লেখা রয়েছে সিল্ক হেভেন। লোগোটির বৃত্তের কেন্দ্রের দুই দিকে রয়েছে দুটি উজ্জ্বল সোনালী বর্ণের অভিজাত উড়ন্ত রেশম বস্ত্র। 1977 সালে রাজশাহীতে রেশম বোর্ড স্থাপিত হয়। দর্শক মণ্ডলী, আমার দুপাশে ছোট এবং বড় বিভিন্ন আকৃতির যে গাছগুলো দেখতে পাচ্ছেন, ঘন সবুজ, এগুলি হচ্ছে প্রাকৃতিকভাবে সিল্ক উৎপাদনের মূল উৎস। এই গাছগুলোকে বলা হয় তুঁত গাছ। রেশম শিল্পের প্রধান উপকরণ অর্থাৎ সিল্ক তৈরি হয় রেশম পোকা থেকে, আর এই গাছের কচি পাতাগুলি হচ্ছে সেই পোকার খাবার। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন পোকা পালন ঘরে এই ট্রে দুটোর মধ্যে রয়েছে সেই কচি পাতা এবং রেশম পোকা। এই পাতা খেয়েই পোকা বেঁচে থাকে এবং 25-26 দিন পরে এদের মুখ থেকে এক ধরনের লালা নিঃসৃত হয়, যেখান থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় রেশম সুতা। এ ব্যাপারে আমরা কথা বলেছিলাম রেশম গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পরিচালক যারা মনসুর আলীর সঙ্গে। এই পোকাগুলো এখান থেকে লালা নিঃসরণের উপযোগী হলে তখন এই পোকাগুলোকে ডালা থেকে নিয়ে সংগ্রহ করে এই ধরনের ফ্রেমে দিয়ে দেওয়া হয়। ফ্রেমে দিয়ে দিলে 3 দিনের মধ্যে এই ফ্রেমের ভিতরে এই গুটিগুলো তৈরি করবে। হ্যাঁ, পোকা আছে এবং এটা 3 দিনে সংগ্রহ না করে, যেহেতু তখন নরম থাকে, 6 দিনে সংগ্রহ করা হয়। রোদ্রে শুকানো হয় এবং গরম পানিতে সিদ্ধ করে বিশেষ পদ্ধতিতে এখান থেকে সুতা আহরণ করে বস্ত্র তৈরি করা হয়। এটাই রেশম বস্ত্র। শিল্প, সাহিত্য, সংস্কৃতি বিকাশে রাজশাহী উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। ভাওয়াইয়া, গম্ভীরা, আলকাপ এই অঞ্চলের সংস্কৃতির বিশেষ দিক। ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি রাজশাহীর অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতিষ্ঠান। রাজশাহীর উল্লেখযোগ্য স্থান ও স্থাপত্যের মধ্যে রয়েছে রাজশাহীর ইতিহাস ঐতিহ্যের অন্যতম ধারক রাজশাহী বোয়ালিয়া ক্লাব, বরেন্দ্র গবেষণা জাদুঘর, পুঠিয়া রাজবাড়ি, হাওয়াখানা, শাহ মখদুমের মাজার, রাজশাহী সাধারণ গ্রন্থাগার। দেশের একমাত্র পুলিশ একাডেমিও এই জেলার সারদায় অবস্থিত। দর্শক মণ্ডলী, এই হচ্ছে রাজশাহীর ঐতিহাসিক বাঘা শাহী মসজিদ। মুসলিম স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন। এর শিলালিপি থেকে জানা যায় সেই আমলে অর্থাৎ 1523 থেকে 24 সালে এটি নাসিরউদ্দিন নুসরাত শাহ নির্মাণ করেছিলেন। অপূর্ব নির্মাণশৈলী এই মসজিদের ভেতরে রয়েছে 10টি গম্বুজ এবং 4টি রয়েছে মেহরাব, এবং আমাদের পুরাতন 50 টাকার নোটে এই মসজিদটির ছবি রয়েছে। প্রচুর পর্যটক প্রতিনিয়ত এখানে আসেন এই ঐতিহাসিক শাহী মসজিদ দেখার জন্য। দর্শক মণ্ডলী, আমরা যখন যাই যে স্থানে, সেই স্থানের কৃষ্টি কথা ও ইতিহাস গাথা তুলে ধরি একটি পরিচিতি
ভক্তিমূলক গানে, আর সেই গানে চিত্ত দোলানো নৃত্যে ছন্দ আনে একদল নৃত্যশিল্পী। এবারে রাজশাহী ও পুলিশ একাডেমিকে নিয়ে রচিত একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন এই একাডেমিরই প্রশিক্ষণরত প্রায় 1.5 শতাধিক পুলিশ সদস্য। রাজশাহী, আধুনিক রাজশাহী। সমৃদ্ধির রেশমি সুতোয় বুনানো স্বপ্ন ঘিরে সবুজ আম্র কানন ডাকছে দাঁড়িয়ে পদ্মা তীরে। কত রাহি প্রাচীন নামটি মহাকালগড়, আধুনিক রাজশাহী, আধুনিক রাজশাহী। শারদায় পুলিশ একাডেমি যার গৌরব দিকে দিকে রাজশাহী, আধুনিক রাজশাহী। পরিচ্ছন্ন এ নগর আজ শুদ্ধ বায়ুতে ভরা, বরেন্দ্র জাদুঘরটায় কত ইতিহাস ধরা। এখানে মানুষ মানবিকতার অন্তর বাদশাহী, প্রাচীন নামটি মহাকালগড়, আধুনিক রাজশাহী। গৌর রাজের গড়া জনপদ কত না কীর্তিবাহী, প্রাচীন নামটি মহাকালগড়, আধুনিক রাজশাহী, আধুনিক রাজশাহী। নাচ, গান বা নৃত্য গীত আমাদের পুলকিত, চমকিত, বিনোদিত করে, কিন্তু অভ্যাস যখন বদভ্যাসে পরিণত হয় তখন চিত্ত ব্যথিত হয়। যুগে যুগে বেশ কিছু রোগ বিয়োগ হলেও যোগ হয়েছে কোভিডের মতো নতুন কিছু রোগ, যা বাড়াচ্ছে দুর্ভোগ। এসব থেকে রক্ষা পাওয়ার চেষ্টায় রোগীরা যান চিকিৎসকের কাছে। দেখা যাক তার কাছে এর কি প্রতিকার আছে। সমস্যা কার? দুজনেরই। কি সমস্যা? একই সমস্যা, চোখ দিয়ে পানি পড়া, ঝাপসা দেখা, চোখ জ্বালা পোড়া করা, মাথা ধরা। এই সবই তো মোবাইল ডিজিজ। মোবাইল কি খুব বেশি ব্যবহার করেন? না করে উপায় কি? এখন তো সবই চলতেছে মোবাইলের উপরে। তারপরে আপনারা না হয় সামনাসামনি পাইছি, কিন্তু এমনও ডাক্তার আছে যাদেরকে অনলাইনে দেখাইতে হয়। এরপর আছে অফিসের অনলাইন মিটিং। কেন এখনো অনলাইন মিটিং কেন? এখন একটু কমছে না? এখন কমলে কি হবে? গত 3-4 মাসে যে কন্টিনিউয়াস মিটিং করছি তাতেই চোখের 12টা বাজছে। এখনো সপ্তাহের 2 দিন বাসায় অফিস করি, সুতরাং অনলাইন ছাড়া কোনো গতি নাই। আপনার তো না হয় বুঝলাম, কিন্তু ওর কি অবস্থা? ওর তো আর মিটিং নাই। ওর মিটিং নাই, কিন্তু সিটিং আছে। সিটিং? কিসের সিটিং? অনলাইন লেখাপড়া। সকাল 10টা থেকে 4টা পর্যন্ত অনলাইনে বসতে হয়। আগেই চোখের 11টা বাজেছে, খালি গেম খেলতো, এখন তো 12টা বাজছে। কিন্তু এইটা তো মারাত্মক একটা ক্ষতিকর যন্ত্র। খালি চোখেরই না,
এইটা থেকে বের হওয়া রেডিয়েশন বা রশ্মি হার্টের, ব্রেনের, কানেরও মারাত্মক সমস্যা সৃষ্টি করে। এইটা অনেক খারাপ অভ্যাস। কোনটা যে ভালো আর কোনটা যে খারাপ সেইটাই তো বুঝতেছি না। আগে আমার এই বাচ্চাটার জন্য বাসায় মোবাইল লুকায় রাখতাম, ও মোবাইল নেওয়ার জন্য ওর মায়ের পিছে পিছে ঘুরতো। এখন ওর মায়ে ওরে মোবাইল দেওয়ার জন্য পিছে পিছে ঘুরে, কিন্তু ও চিৎকার করে কান্দার কয় আমি মোবাইল নেবো না, আমি মোবাইল নেবো না। কারণটা কি? লেখাপড়া, অনলাইন ক্লাস করাটা তো আর গেম খেলা না, মজা পায় না। ঠিক আছে, ওদের ক্লাসের পরে আর মোবাইল ব্যবহার করতে দিবেন না। কিন্তু ওরা তো উল্টা চলে, ক্লাস করার সময় মোবাইল ব্যবহার করতে চায় না। ওরা কি চায় কি চায় না সেটার দায়িত্ব আপনাকে নিতে হবে। ওষুধে রোগ সারবে কিন্তু বদ অভ্যাস বদলাবে না, এইটার দায়িত্ব আপনার, মানে অভিভাবকের। সন্তানের দায়িত্বে দায়ভার যেমন পরিবারের, তেমনি রাষ্ট্রের শান্তি শৃঙ্খলার দায়িত্ব দেশের পুলিশ বাহিনীর। আর সেই দায়িত্বের মাহাত্ম্যকে মহিমান্বিত করতে সেবার প্রথম পাঠ পুলিশ যেখানে শেখে সেটি হচ্ছে এই অপরূপ সৌন্দর্যে ঘেরা উপমহাদেশের সেরা বাংলাদেশ পুলিশ একাডেমি। এবারে এই একাডেমি সম্পর্কে প্রয়োজনীয় কিছু তথ্য। প্রাচীন গৌরবে ভাস্বর বাংলাদেশ পুলিশ একাডেমি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। রাজশাহী শহর থেকে ৩০ কিলোমিটার দূরে চারঘাট উপজেলার সারদায় পদ্মার তীরে এর অবস্থান। অষ্টাদশ শতাব্দীর শুরুতে এই স্থানটি ছিল নবাব আলিবর্দী খানের একটি সেনানিবাস। পরবর্তী সময়ে এই স্থানটি হয়ে ওঠে ডাচ ওলন্দাজদের বাণিজ্য বসতি। নীল আর রেশম ব্যবসার কারণে এখানে তারা গড়ে তোলে গ্রিক ও রোমান স্থাপত্য শৈলীতে নির্মিত কিছু দৃষ্টিনন্দন ভবন। এর মধ্যে উল্লেখযোগ্য দুটি হচ্ছে প্রায় ২৫০ বছর আগে নির্মিত বড় কুঠি, যা বর্তমানে অফিসার্স মেস, এবং ছোট কুঠি, যা বর্তমানে প্রিন্সিপালের বাসভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। ডাচদের পর এই স্থানটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে চলে যায়। পরবর্তীতে নীল ব্যবসায় ধস নামলে ইংরেজরা এই বিশাল মাঠ ও স্থাপনা পরিত্যক্ত অবস্থায় রেখে যায় এবং এর দখল নেয় মেদিনীপুর স্টেট। ১৯১০ সালে অবিভক্ত বাংলা এবং আসামের জন্য একটি পূর্ণাঙ্গ পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রয়োজনে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির মেজর এইচ চেমনিকে দায়িত্ব দেওয়া হয়। কলকাতা থেকে গঙ্গা আর পদ্মা হয়ে যাবার পথে দুটি বিশাল ইমারত সহ সারদার এই বিস্তৃত সবুজ চত্বর দেখে তিনি মুগ্ধ হন। পরবর্তীতে তার সুপারিশে মেদিনীপুর জমিদারদের কাছ থেকে ২৫,০০০ রুপি দিয়ে ১৪২.৬৬ একর সম্পত্তি কিনে নেয় ব্রিটিশ সরকার। ১৯১২ সালের জুলাই মাসে শুরু হয় সারদার পুলিশ ট্রেনিং সেন্টারের কাজ এবং চিরকুমার মেজর এইচ চেমনি ১৯১২ থেকে ১৯১৯ সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন। মূলত তিনি দাঁড় করান এর ভিত্তি। তার আমলেই তৈরি হয়েছে এখানকার বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা। ১৯৭১ সালের এপ্রিল মাসে হানাদার বাহিনী এই একাডেমির দখল নেবার সময় নারকীয় হত্যাযজ্ঞ চালায়। নিহত হন প্রতিষ্ঠানটির ২০ জন কর্মকর্তা ও কর্মচারী। শুধু তাই নয়, নিকটস্থ চারঘাট এলাকারও প্রায় ২ শতাধিক মানুষকে হত্যা করেছে হানাদার বাহিনী। নিহত এইসব শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে একাডেমির অভ্যন্তরে বৌদ্ধভূমির পাশেই নির্মিত হয়েছে বিশেষ স্মৃতিফলক। বর্তমানে এই পুলিশ একাডেমি দেশের পুলিশ প্রশাসনকে গতিশীল ও সচল রাখার জন্য কনস্টেবল থেকে শুরু করে এসপি পর্যন্ত পুলিশ সদস্যদের সমসাময়িক ধ্যান ধারণায় বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকেন। উল্লেখ্য, বিসিএস ক্যাডার পুলিশ কর্মকর্তা, সাব ইন্সপেক্টর এবং পুলিশ সার্জেন্টদের প্রশিক্ষণের জন্য এটি হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান। বর্তমানে এই একাডেমিতে ৩টি ক্যাটাগরিতে প্রশিক্ষণ দেওয়া হয়: মৌলিক, ইন সার্ভিস এবং বিশেষায়িত প্রশিক্ষণ। অশ্বারোহণও প্রশিক্ষণের একটি অবিচ্ছেদ্য অংশ, যার মাধ্যমে অফিসারগণ দুর্দান্ত সাহসিকতা এবং আত্মবিশ্বাস অর্জন করতে পারেন। ২০১২ সালে প্রতিষ্ঠানটি সপ্তাহব্যাপী উদযাপন করে প্রতিষ্ঠার শতবর্ষ। দেশ বিদেশের অতিথিদের অংশগ্রহণে এই অনুষ্ঠান উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নান্দনিক বিভিন্ন স্থাপনার পাশাপাশি এখানে রয়েছে পদ্মার তীর ঘেঁষে নির্মিত উত্তরবঙ্গের প্রথম ঝুলন্ত সেতু। প্রাচ্য ও পাশ্চাত্যের নির্মাণশৈলীর এক অপূর্ব সংমিশ্রণে ২০১৮ সালে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন কটেজ পদ্মকুঠি। প্রকৃতি ও ঐতিহ্যের সংমিশ্রণ বাংলাদেশ পুলিশ একাডেমিকে এক নতুন মাত্রা দান করেছে। বর্তমানে এই প্রতিষ্ঠানটির প্রিন্সিপালের দায়িত্বে রয়েছেন জনাব মোহাম্মদ নাজিবুর রহমান। সৃষ্টির মধ্যে সর্বসেরা সৃষ্টি আমরা জানি মানুষ, আর এই মানুষকে বেশি ভালোবাসবার সুযোগ হচ্ছে পুলিশের, কারণ পুলিশই পাশে দাঁড়াতে পারে যখন একজন মানুষ মারাত্মকভাবে অসহায়ত্ব বোধ করে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাই, পুলিশই হচ্ছে সেরা প্রফেশন। আমরা যেন এই সুযোগ না হারাই, মানুষকে ভালোবাসবার সুযোগ। হয়তোবা ইতিহাসে আমাদের নাম লেখা হবে না, তবে লেখা থাকবে স্রষ্টার পাতায়। আমি এই প্রসঙ্গে আরও বলতে চাই, ইত্যাদি অনুষ্ঠানের যিনি পরিচালক, তিনি বাংলাদেশের একজন অনন্য সাধারণ সংস্কৃতি সেবী জনাব হানিফ সংকেত। তিনি বাংলাদেশ পুলিশ একাডেমিকে
ইত্যাদি অনুষ্ঠান ধারণ করবার জন্য নির্বাচন করেছেন। সেজন্য আমি বাংলাদেশ পুলিশ একাডেমির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ। এই আকর্ষণীয়, দর্শনীয়, প্রশংসনীয় নিদর্শন বাংলাদেশ পুলিশ একাডেমি সেবার ব্রত নিয়ে দায়িত্ব সচেতন ভালো মানুষ গড়তে সাহায্য করে। সমাজের সর্বক্ষেত্রে আমরাও চাই ভালো মনের মানুষ, কারণ মন ভালো থাকলেই শরীর ভালো থাকে। কিন্তু বর্তমানে কারোই মন ভালো নেই এক অদৃশ্য ভাইরাস করোনার কারণে। ক্ষণে ক্ষণেই বাড়ছে মানসিক চাপ, মুখে পড়ছে তার ছাপ, স্বভাবেও তার যথেষ্ট প্রভাব। আমি তো প্রথমে তো আসতেই ডেকেছিলাম, শুনলো না তো, এজন্য একটু স্লাইড জোরে ডেকেছি, তার জন্য আমাকে সার বানিয়ে দিলে নাকি? তুমি কি আমার সাথে ঝগড়া করার জন্য আমাকে ডেকেছো? লেও ঠেলা, আমি ঝগড়া করলাম ক্ষতি? তুমি তো আজারা, এই হাজবেন্ডকে তুমি সার বানিয়ে দিলে। এখন যদি আমি তোমাকে কিছু বলি, কি বলবা তুমি? বলে দেখি, কত সাহস আছে তোমার, বলে দেখি। আমাকে বলতে হবে কিসের জন্য? ফেসবুকেই তো হাজার হাজার বয়ান আছে, ফেসবুক খুললেই তোমাদের মতো সিরিয়ালে অনেক কথা লেখা আছে। কি কথা বলা আছে? বলে দেখি, আমিও শুনি, বলো। কি আর শুনবে? ওই যে কথা আছে তো, যে চাকুর এক পাশে ধার থাকে ইংরেজিতে তাকে বলে নাইফ, আর যে চাকুর দুই পাশে ধার থাকে ইংরেজিতে তাকে বলে ওয়াইফ। কি বললে? আমি নাইফ? না, কথা শেষ হয়নি তো। ইংরেজিতে সবচাইতে ডেঞ্জারাস অ্যালফাবেট হচ্ছে ডাব্লু, কারণ সমস্ত ঝালেমাযুক্ত ওয়ার্ড লিখতে ওই ডাব্লু কে ইউজ করতে হয়। হু, ওয়ার, ওয়েন, হোয়াট, হুইচ, ওয়ার এন্ড ফাইনালি ওয়াইফ। কি আমি ডেঞ্জারাস? অবশ্যই তুমি ডেঞ্জারাস। আমার তো মনে হয় তোমার সাথে করোনার চরিত্রগত মিল আছে। কি বললা তুমি? আমি করোনা? আমি কি বলেছি নাকি করোনা? আমি বলেছি করোনার সাথে তোমার একটা চরিত্রগত মিল আছে। করোনা যেমন ক্ষণে ক্ষণে বিভিন্ন রূপ ধারণ করতে পারে, তুমিও তো মনে করো খানার উপর বিভিন্ন রূপ ধারণ করতে পারো। তোমার অত্যাচারে ঘরে থেকেও কখনো লকডাউন, কখনো কোয়ারেন্টাইন, কখনো আইসোলেশনে থাকতে হয়। আর অত্যাচারের মাত্রা যখন বাড়তেই থাকে তখন মনে হয় টপাক করে ভেন্টিলেশনে ঢুকে যায়। আর তোমার মতো স্বামীর সাথে থাকার জন্য আমাকে অ্যান্টিবডি তৈরি করতে হবে, প্লাজমা থেরাপির মতো থেরাপি নিতে হবে, অক্সিমিটার দিয়ে বারবার অক্সিজেন মাপতে হবে। আমি তো তোমার মতো ঘরের মধ্যে একের পর এক প্রজ্ঞাপন জারি করি না, নানা রকম বিধিনিষেধ লেগেই আছে, এটা করা যাবে না, সেটা করা যাবে না। আর তোমার মতো স্বামীর সাথে সংসার করার চাইতে আইসিইউতে যে থাকা অনেক ভালো। কয়টা দিন অন্তত পক্ষে নিশ্চিন্তে থাকা যাবে। কই যাচ্ছ তুমি? কোথায় আবার যাবো? তুমি আগাচ্ছ আর আমি পিছাচ্ছি, ডিসটেন্স মেইনটেইন করতে হবে না? এখন তো মুখে কথা বলছো, কিছুক্ষণ পর হাত চালাবা, তোমাকে তো আমি চিনি। তোমার মতো মেয়ের সাথে সংসার করার চাইতে অনেক হয়েছে। দুলা ভাই, সামান্য একটা ব্যাপার নিয়ে তোমরা যেভাবে ঝগড়া শুরু করলে, তাতে মনে হচ্ছে তোমাদের দুইজনের জন্য ব্রেন স্যানিটাইজার দরকার। ব্রেন থেকে ঝগড়ার সমস্ত জীবাণু মেরে ফেলতে হবে, তাহলেই সংসারটা সুখের হবে। বাঁচতে পেরেছো? তুমি বাঁচতে পেরেছো? আমি বাঁচতে পেরেছি। তুমি বাঁচতে পেরেছো? আমি ঠিকই বাঁচতে পেরেছি। তুমি বেঁচেছো? দুজনেই বুঝতে হবে। শুরু করছি আমন্ত্রিত দর্শকদের জন্য পর্ব। প্রাচীন গৌরবে ভাস্বর ঐতিহ্য ও স্বর্ণালী অতীতে ঘেরা এই ছোট কুঠির সামনে উপস্থিত হাজার হাজার দর্শকের মাঝখান থেকে প্রশ্নোত্তরের মাধ্যমে আজ আমরা 4 জন দর্শক নির্বাচন করব। যেহেতু আজকে আমরা রাজশাহী এবং এই পুলিশ একাডেমিতে এসেছি, তাই এই অঞ্চল এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর কিছু উল্লেখযোগ্য বিষয় নিয়ে আপনাদের প্রশ্ন করব। যারা সঠিক উত্তর দিতে পারবেন তারাই আমাদের পরবর্তী পর্বে আমন্ত্রিত হয়ে আসবেন। এখানে রয়েছে রানা আর এখানটা রয়েছে মামুন, তারাই আমাদের সঠিক উত্তরদাতাদের বাছাই করবে। এবার আমি প্রশ্ন শুরু করছি। প্রথম প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম কারা কোথায় সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ শুরু করে? হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনী রাজারবাগ পুলিশ লাইন্সে, এবং সেটা হচ্ছে 1971 সালের মার্চ মাসে। এই প্রশ্নের উত্তর আমরা কাউকে নিতে পারছি না, যেহেতু অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। আমরা চলে যাব দ্বিতীয় প্রশ্নে। 1969 সালের গণ আন্দোলনের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর শহীদ হন। বলতে হবে তার নাম কি? হ্যাঁ, ডক্টর মোহাম্মদ শামসুজ্জোহা। আপনাদের সবার উত্তরই সঠিক হয়েছে, তাই এই প্রশ্নের উত্তরও আমরা কাউকে নিতে পারছি না। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। এই ভারতীয় উপমহাদেশে প্রথম ইউনিফর্মধারী পুলিশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় কত সালে? ওখানে একজন, হ্যাঁ বলুন আপনি। 1861 সালে। উত্তর সঠিক হয়েছে, তার জন্য করতালি। হ্যাঁ, আপনার নাম? আমার নাম পলাশ দাস। কি করেন আপনি? আমি এখানকার ট্রেনিস 38তম এসআই ক্যাডেট। অনেক ধন্যবাদ আপনাকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 21শে জুলাই 1872 সালে প্রতিষ্ঠিত রাজশাহী অ্যাসোসিয়েশনের এক সাহিত্য সভায় রবীন্দ্রনাথ ঠাকুর একটি প্রবন্ধ পাঠ করেছিলেন। বলতে হবে প্রবন্ধটির নাম কি এবং কত সালে তিনি এটি পাঠ করেন? এখানে একজন মহিলা দেখতে পাচ্ছি, বলুন আপনি। শিক্ষার হেরফের। শিক্ষার হেরফের পাঠ করেছিলেন 1892 সালে। উত্তর সঠিক হয়েছে, তার জন্য করতালি। আপনার নাম? আমি ফাতেমা ইসলাম। কি করেন আপনি? আমি এডিশনাল এসপি বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা একজন পুরুষ একজন নারী পেয়ে গেছি। চলে যাব পরবর্তী প্রশ্নে। বলতে হবে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ পুলিশ বাহিনীর কজন সদস্য বীর বিক্রম ও কজন বীর প্রতীক খেতাব পেয়েছিলেন?
ওখানে একজন। হ্যাঁ, বীর বিক্রম হচ্ছে 2 জন আর বীর প্রতীক 4 জন। হয়নি? বীর বিক্রম 5 জন আর বীর প্রতীক হচ্ছে 2 জন। না, হয়নি। এখানে একজন, বলুন আপনি। বীর বিক্রম 3 জন, বীর প্রতীক 2 জন। অনেক ধন্যবাদ, উত্তর সঠিক হয়েছে। তার জন্য বড় তালি। 3 জন বীর বিক্রম এবং 2 জন বীর প্রতীক। আপনার নাম? মোহাম্মদ সেলিম আলী। কি করেন আপনি? এসআই নিরস্ত্র। অনেক ধন্যবাদ। আমরা 2 জন পুরুষ 1 জন নারী পেয়েছি, আমাদের দরকার আরেকজন নারী। পরবর্তী প্রশ্ন হচ্ছে 1971 সালে মুজিবনগরে গঠিত অস্থায়ী বাংলাদেশ সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী জাতীয় 4 নেতার অন্যতম শহীদ আবুল হাসানাত মোহাম্মদ কামারুজ্জামান এই রাজশাহীর সন্তান। বলতে হবে তিনি কবে কোথায় জন্মগ্রহণ করেছিলেন। এখানে একজন দাঁড়িয়েছেন, বলুন আপনি। 1923 সালের 26শে জুন। জন্ম কোথায়? বর্তমান নাটোর জেলার বাগাতিপাড়ার নূরপুর গ্রামে। উত্তর সঠিক হয়েছে, কিন্তু তার পৈতৃক বাড়ি হচ্ছে রাজশাহীর কাদিরগঞ্জে। আপনার নাম? শেখ সুরাইয়া উর্মি। কি করেন আপনি? আমি এখানে এএসপি প্রফেশনাল। অনেক ধন্যবাদ। আমরা 2 জন পুরুষ 2 জন নারী পেয়ে গেলাম। চলে আসুন আপনারা সবাই মঞ্চে চলে আসুন। তাদের জন্য বড় তালি। আমরা আমাদের আমন্ত্রিত 4 জন দর্শককে পেয়ে গেলাম। এবার আমরা শুরু করব আমাদের দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে রাজশাহী এবং বাংলাদেশ পুলিশ সংশ্লিষ্ট দুটি বিষয় নিয়ে আমরা ছোট ছোট দুটি নাটিকা তৈরি করেছি, যেখানে 4টি চরিত্র রয়েছে। একজোড়া সদ্য বিবাহিত দম্পতি এবং একজোড়া প্রেমিক প্রেমিকা। এই চরিত্রগুলোতে আপনাদের অভিনয় করতে হবে। যার অভিনয় ভালো হবে তিনি হবেন আজকের কম্পিউটার বিজয়ী। আপনাদের হাতে স্ক্রিপ্ট তুলে দেওয়া হয়েছে। আপনি স্বামীর চরিত্রে অভিনয় করবেন, আপনি স্ত্রীর, এবং আপনি প্রেমিকের, আপনি প্রেমিকার। এবং আপনাদের প্রস্তুতির জন্য সময় পাবেন 10 মিনিট। সময় শুরু হলো এখন। সময় শেষ, এবার শুরু করুন। শুরুতে আসুন প্রেমিক প্রেমিকা। আচ্ছা যান, আমি ভবিষ্যতে সৎভাবে একটা চাকরি করতে চাই, কিন্তু তুমি তো বললে না যে তুমি কি হতে চাও। আমি পুলিশ হতে চাই। পুলিশ? এমন ভাবে বললে মেয়েদের জন্য পুলিশ হতে নেই। না মানে? কিসের মানে? শোনো, পুলিশে আমি কি করব জানো? চোর 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 আমি ধরেছি। আমি দাগি চোর, ধর্ষক, আইন অমান্যকারী সবাইকে ধরবো আর জেলে পুরবো। না, বলছিলাম যে মেয়েদের পক্ষে পুলিশের চাকরি করাটা একটু কঠিন না? মোটেও কঠিন না। শোনো, এখন দেশের প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেত্রী সবাই নারী। মেয়েদের ক্ষমতার দক্ষতা নিয়ে ভাবার দিকে দেখো না, রাস্তায় পুরুষ পুলিশদের সাথে নারী পুলিশরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। কিন্তু তুমি কি সেই দায়িত্ব পালন করতে পারবে? অবশ্যই পারবো, যদি আমি সৎ থাকি। দায়িত্ব যত কঠিনই হোক না কেন আমি পালন করতে পারবো। অসৎ হলে পারবো না। আসলে শত অসৎ সেটা বিষয় না, তবে একজন অসৎ মানুষের জন্য 10 জন সৎ মানুষের বদনাম হয়, যা ঠিক না। শোনো, তুমিও একটা কথা মনে রাখবে। তুমি যদি অসৎ হও আর অবৈধ কোনো কাজ করো, আর আমি যদি পুলিশ হই, স্বামী হলেও তোমাকে কিন্তু আমি ক্ষমা করবো। আমাকে স্যালুট করলে যে? তোমাকে না, তোমার আদর্শকে আমি স্যালুট করেছি। অনেক ধন্যবাদ, চমৎকার করেছেন। এবারে আপনারা 2 জন শুরু করুন। শুনো, বিয়ের পর পুরো 6 মাস হয়ে গেল, পুরো ঘর বন্দি। তুমি তো কোথাও ঘুরতেই নিয়ে গেলে না। 6 মাসে এত অধৈর্য? সারা জীবন তো পড়েই আছে। 6 মাসে এত পরিবর্তন? সারা জীবনে না জানি ভাগ্যে আমার কি আছে। ভাগ্যে সুখ আছে। নাকামি রাখো তো, আমার তো এখন গাইতে ইচ্ছে করছে। ভালোবাসিয়া কিনলাম ফাঁসিয়া। এত কথা, মানুষ রাজধানীতে বেড়াতে আসে আর তুমি রাজধানী ছেড়ে বাইরে যেতে চাচ্ছ কেন বলো তো? কারণ রাজধানী আমার ভাল লাগে না, আমার ভাল লাগে রাজশাহী। মানুষ বলে কক্সবাজার যাবে, ফ্রেশ বাতাস, সমুদ্রের হাওয়া খাবে, আর তুমি রাজশাহী নিয়ে পড়ে আসো। কিন্তু রাজশাহীতে আসেটা কি? বাংলাদেশের সব থেকে ফ্রেশ বাতাস রাজশাহীতে। সব দিক থেকে উন্নত রাজশাহী। বুক ভরে নেওয়ার মতো বিশুদ্ধ বাতাস আছে, পদ্মার ঢেউ আছে, রেশমি কাপড় আছে, তাই সিল্ক সিটি। চারিদিকে সবুজে ঘেরা, তাই গ্রিন সিটি। আর এই জন্যই রাজশাহীর আরেক নাম ক্লিন সিটি। চলো তাহলে আমরা রাজশাহীতে যাই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা দেখলাম চমৎকার অভিনয় করেছেন তারা, তাৎক্ষণিকভাবে অভিনয় করেছেন, কিন্তু চমৎকার করেছেন। তবে দর্শক প্রতিক্রিয়া এবং তাদের উচ্ছ্বাস দেখে মনে হয়েছে আজকে সবচেয়ে ভালো করেছেন ফাতেমা। তার জন্য করবেন আজকে কম্পিউটার বিজয় হয়েছে ফাতেমা। তবে আপনাদের কারোই নিরাশ হবার কিছু নেই, আপনাদের সবার জন্য রয়েছে আমাদের কাছে সব সময়কার জন্য মহামূল্যবান পুরস্কার বই, রয়েছে কেয়ার গিফট সামগ্রী, এছাড়াও রয়েছে পরিবেশ বন্ধু গাছ। সবগুলি পুরস্কারই দেওয়া হচ্ছে কেয়া কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে। এই পর্বে অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ। আজকাল অধিকাংশ চ্যানেলে টকারের প্যানেল সাজিয়ে 12টা বাজিয়ে রাত্রি জাগিয়ে অনুষ্ঠিত
টকশোর টক করে, কেউ শক করে, কেউ বা চক করে পড়ে আসেন। এই টকশো শব্দটির অর্থ হলো প্রদর্শন এবং জাহির করা। এই জাহির করতে যারা হাজির হন কিংবা যারা হাজির করান তাদেরও প্রশ্নের সম্মুখীন হবার নজির রয়েছে। ওয়েলকাম ওয়েলকাম, আসুন আসুন। আপনি একটু আগেই চলে এসেছেন। আমাদের টকশোর লাইভে যেতে আরো আধা ঘন্টা বাকি আছে। ভালোই হলো, আজকের বিষয়বস্তু নিয়ে আমরা একটু কথা বলে নিই, এর মধ্যে আমাদের অন্য গেস্ট চলে আসবেন। আমার আগে আসার ঠিক কারণটাই হচ্ছে এটা, বুঝতে পেরেছেন? যিনি আজকে গেস্ট আছে তার সম্পর্কে আগে থেকে আমি একটু জেনে নিব। অবশ্যই, এলেই আমি পরিচয় করিয়ে দেব। না না না, উনি আসার আগে ওনার সম্পর্কে আমার জানা লাগবে। আপনি তাকে দেখলেই চিনতে পারবেন, উনি রাজনীতি করেন। আর তাছাড়া আমার এই অনুষ্ঠানে এর আগেও বেশ কয়েকবার এসেছে। আরে রাজনীতি করলে যে লোকটা ভালো হবে তার তো কোনো মানি নেই। আর আপনার প্রোগ্রামে এসেছে বলে আপনি তার ভালো সার্টিফিকেট দিচ্ছেন কিরম করে? আপনার এই প্রোগ্রামে তো অনেক খারাপ লোক আসছে না? না, আমার এই অনুষ্ঠান ছাড়াও আরো অনেক টক শোতে উনি গিয়েছেন। এ ভাই, আমার একটা মান সম্মান আছে, বুঝতে পেরেছেন? আপনার একটা ভুল করলে কালকে আরেকজন গেস্ট নিয়ে আসবেন, ছাপাই গাবে, আপনাদের সব শেষ। কিন্তু আমার কি হবে? আমাকে লোকজন বলবে কালকে আপনাকে একটা বাটপারের সাথে টক শোতে দেখলাম, ওরে বাটপার। আরে আপনি কি করে ভাবলেন যে একজন বাটপারকে আমি আমার অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবো? আমি টেলিভিশন দেখি না মনে করছেন? খালি তো বাটপার না, চোর, চরিত্রহীন, মিথ্যাবাদী, প্রতারক, লম্পট, খারাপ লোককে আপনার প্রোগ্রামে নিয়েছেন। কি মনে করেছেন? একবার না তো কয়েকবার এনেছেন, আমি দেখিনি মনে করছেন? এখন সে যদি মিথ্যা তথ্য দেয় আমরা কি করতে পারি? আপনি তো পাচ্ছেন না, পুলিশ তো ঠিকই পাচ্ছে। পুলিশ পাড়ার পরে তারপর তারি নিয়ে নাড়াচাড়া করছেন, তাই না? কত রতি মহারথীর সাথে তার সাথে ছবি, কেন আপনার সাথে ছবি আছে না? সব তো বেরিয়ে আসছে, সবই তো এখন ফেসবুকে দেখা যাচ্ছে। আসলে ধরা খাওয়ার পরে সবাই মুখ খুলে, আমি কি আর সেই রিস্ক নিব? আমার একটা ইমেজ আছে না? আমি ওই লোকটা সম্পর্কে না জেনে জীবনেও তো লাইভের টকশোতে যাবো না। কিন্তু এই মুহূর্তে একজন গেস্ট জোগাড় করা তো কঠিন হয়ে যাবে, আমি বিপদে পড়ে যাবো। আরে ভাই, এই লোকের সাথে লাইভে গেলে তো আমি বিপদে পড়ে যাবো। চিন্তা করতে পারেন, এই বাটপারগুলোর মধ্যে কেউ কেউ আবার করোনা নিয়ে ব্যবসা করছে। কিন্তু এখন তো সবাই শাস্তি পাচ্ছে, সে তো সরকারের কৃতিত্ব। আপনার কি? আপনি কি করেছেন? আপনারা তো তারা ধরে নিয়ে এসে লাইভের মধ্যে নীতি বাক্য বলাচ্ছেন। চিন্তা করে দেখেন কি বাটপার চালা। ওরে বাটপার! এসব ক্ষেত্রে দূরদৃষ্টি না থাকলে কারো অন্তরে বন্দি দূরভিসন্ধি বোঝা মুশকিল। আমরা বরং দূরদৃষ্টি সম্পন্ন একটি প্রাণী সম্পর্কে জানি। প্রাণীটি হচ্ছে শকুন। অনেকেই শত্রু মনে করলেও এই পাখিটি আমাদের শত্রু নয়, মিত্র। শকুনকে অনেকেই অশুভের প্রতীক মনে করলেও শকুন একটি শুভ পাখি। এই বর্জ্যভুক পাখিটি প্রকৃতিকে পরিষ্কার করে পরিবেশকে দূষণমুক্ত রাখতে সাহায্য করে, তাই শকুনকে প্রকৃতির পরিচ্ছন্নতা কর্মীও বলা হয়। এরা মূলত মৃত প্রাণীর মাংস খেয়ে বেঁচে থাকে। প্রাকৃতিকভাবেই শকুন অনেক জীবাণু ধ্বংস করে। শকুনের পাকস্থলী অ্যানথ্রাক্স, কলেরা, খুরা রোগ সহ নানান জীবাণু হজম করতে সক্ষম। তাই মৃতদেহে এসব রোগের জীবাণু থাকলেও শকুনের কারণে তা ছড়াতে পারে না। গত 2 যুগে বাংলাদেশ থেকে শকুন বিলুপ্তির পথে। শুধু এ দেশেই নয়, সারা পৃথিবীতে 99.9% শকুনই এখন নেই। ভারতীয় উপমহাদেশে যেখানে আগে 4 কোটি শকুন ছিল, এখন সেখানে মাত্র 10,000-এর মতো বাংলা শকুন টিকে আছে। বর্তমানে বাংলাদেশে এদের সংখ্যা 260-এর নিচে নেমে গেছে। গবেষকদের মতে শকুনের বিলুপ্তির মূল কারণ পশু চিকিৎসায় ডাইক্লোফেনাক ও কিটোপ্রোফেন জাতীয় ব্যথানাশক ঔষধের ব্যবহার। এই জাতীয় ঔষধ হজমের জন্য শকুনের শরীরে কোনো এনজাইম নেই। শকুন এত জীবাণু ধ্বংস করতে পারে, কিন্তু এই রাসায়নটা ধ্বংস করতে পারে না, বরং এই রাসায়নটাই ডাইক্লোফেনাকটাই তাকে ধ্বংস করে ফেলে। একেবারে 1-2 দিনের মধ্যেই শকুন মারা যায়। এটা আমরা জানার আগেই পৃথিবীর কোটি কোটি শকুন শেষ হয়ে গেছে। আর তাই RSPB এই অঞ্চলের শকুনকে বাঁচাতে সেভ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলে, যারা শকুনের সংখ্যা বৃদ্ধি ও শকুন সংরক্ষণের জন্য নিয়েছে বিভিন্ন কার্যকরী উদ্যোগ। সরকার 2010 সালে দেশব্যাপী শকুনের জন্য ক্ষতিকারক ঔষধ ডাইক্লোফেনাক নিষিদ্ধ করেছে এবং 2017 সালে কিটোপ্রোফেনও 2টি নিরাপদ এলাকায় নিষিদ্ধ করা হয়েছে। 2013 সালে শকুন সংরক্ষণের জন্য করা হয়েছে জাতীয় কমিটি। 2014 সালে দেশের 2টি অঞ্চল শকুনের জন্য নিরাপদ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। 2015 সালে দিনাজপুরের সিংড়ায় একটি শকুন উদ্ধার ও পরিচর্যা কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রতি বছর শীতকালে হিমালয়ী গৃধিনী নামক শকুন বাংলাদেশে আসে। দীর্ঘ ভ্রমণ ক্লান্তিতে এরা অসুস্থ হয়ে পড়ে এবং সারা দেশ থেকে এসব অসুস্থ শকুনকে উদ্ধার করে এখানে পরিচর্যা করা হয়। বর্তমানে শকুন বাঁচাতে পশু চিকিৎসকরা মেলক্সিকাম বলে একটি ঔষধ বাজারে এনেছে। আমাদের দেশে যত গরুর খামারি আছেন তাদেরকে আমি বলবো যে গরুর ওষুধ হিসেবে ডাইক্লোফেনাক, কিটোপ্রোফেন কোনো কিছু ব্যবহার না করে মেলক্সিকাম ব্যবহার করুন। মেলক্সিকাম একই কাজ করে এবং সম্পূর্ণ নিরাপদ সব দিক দিয়ে। সুতরাং পশু চিকিৎসায় এর ব্যবহার বাড়াতে হবে। মানুষের মধ্যে এ সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর পালন করা হয় আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস।
শকুন প্রাণীটি প্রকৃতিগতভাবেই জীবাণু ধ্বংসের অন্যতম উদাহরণ। তাই করোনাকালে বিজ্ঞানীরা শকুনের মতো প্রাণীগুলোর অভাব বোধ করেছেন। আগে লোকে শকুনকে অশুভ মনে করত, কিন্তু আজ আমরা জানি শকুন শুভ। যে কাজটা আর কেউ করতে পারে না শকুন পারে, সেটা হলো মৃতদেহকে দ্রুত সরিয়ে ফেলা, যাতে বাতাস পানি দূষিত না হয়। এমন একটা পাখিকে আমাদের আপন মনে করা উচিত। ইত্যাদি টিম নিয়ে আমরা গিয়েছিলাম ঢাকা থেকে 200 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত শকুনের জন্য ঘোষিত 2টি নিরাপদ অঞ্চলের একটি হবিগঞ্জের রেমাকালেঙ্গা অভয়ারণ্যে, যেখানে রয়েছে শকুনের খাবার সরবরাহের স্থান এবং শকুন পর্যবেক্ষণ কেন্দ্র। প্রজননকালে এখান থেকে শকুনকে খাদ্য হিসেবে পরীক্ষিত নিরাপদ আস্ত গরু জবাই করে দেওয়া হয়। এই খাবার সরবরাহের স্থানগুলো পরিচালনা করেন IUCN অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের একদল প্রশিক্ষিত কর্মী। পর্দায় দেখতে পাচ্ছেন বিভিন্ন স্থান থেকে শকুন এসে খেতে শুরু করেছে তাদের জন্য দেয়া এই খাবার। আমরা কথা বলেছিলাম IUCN এর শকুন সংরক্ষণ প্রকল্পের মুখ্য গবেষক সীমান্ত দীপুর সঙ্গে। আপনারা তো বিশেষত প্রজননকালী এই খাবারটা সংগ্রহ করে থাকেন, কিন্তু অন্য সময় শকুন কি খায়? সেটা এর আশেপাশে সব প্রাকৃতিকভাবে যেসব গরু মারা যায় সেসব খাবারই খেয়ে থাকে। আচ্ছা, তো এখানে আপনারা প্রজননকালে কটি গরু সরবরাহ করেন? আমরা সেপ্টেম্বর থেকে এন্ড অফ দ্য মার্চ পর্যন্ত আমরা খাবার প্রোভাইড করি। প্রতি মাসে অ্যাটলিস্ট 3টা করে গরু আমরা প্রোভাইড করি। আচ্ছা, এই খাবার দেওয়ার ফলে সুবিধাটা কি হচ্ছে? এই খাবার দেওয়ার ফলে ব্রিডিং সাকসেসটা আমাদের বেড়ে গেছে। 2014 সালে যেটা ছিল 40 ভাগ, এখন হয়েছে 58 ভাগ হয়ে যাচ্ছে। শকুন সংরক্ষণে আপনাদের এই উদ্যোগ সফল হোক, আপনাদের অনেক ধন্যবাদ। আমাদের সমাজে শকুনের মতোই আরও এক শ্রেণীর বর্জ্যভোগ প্রাণী আছে যার নাম ঘুষখোর। তবে শকুন বর্জ্য খেয়ে পরিবেশকে পরিষ্কার করে, আর ঘুষ নামক বর্জ্য খেয়ে ঘুষখোর নামক প্রাণীরা সমাজকে কলুষিত করে। করোনার এই ক্রান্তিকালেও ক্লান্ত না হয়ে কিছু কুটিল মানুষ জটিল ঘুষ বাণিজ্যে লিপ্ত। এতে কেউ উদ্দীপ্ত, কেউ পরিতৃপ্ত, কেউ ক্ষিপ্ত, আবার কেউ বা হন উৎক্ষিপ্ত। স্যার, আমার ফাইলটা আপনাদের কোম্পানির ফাইলটা তো আমি ছেড়ে দিয়েছি। সরি স্যার, আমরা সময় মতো আসতে পারি নাই। আসলে আমাদের আরও বিল আছে, তো ভাবলাম একসাথে দিয়ে যাব। কি দিয়ে যাবেন? না মানে স্যার, আমরা খুশি হয়ে আপনাকে কিছু দিতে চাই। সেই জন্য তো স্যার সাথে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, চশমা সব আপনার জন্য এনেছি স্যার। খুশি হয়ে আপনি আমাকে এসব দিবেন? না স্যার, ওই টাকাই দিতাম, কিন্তু আমি চিন্তা করলাম স্যার এই সময় এটা টাকার চাইতে অনেক মূল্যবান। আপনার জীবন বাঁচাতে কাজে লাগবে স্যার। হ্যাঁ স্যার, টাকা তো আজ আছে, কাইল নেই। আমি কি আপনাদের কাছে টাকা চেয়েছি? আর আমার কি সামান্য এই কটা জিনিস কেনার সামর্থ্য নেই? না না স্যার, একটা না, এগুলো তো স্যাম্পল। কার্টুনে কার্টুনে এসব জিনিস আপনার বাসায় পৌঁছে যাবে। আমি চায়না থেকে ডাইরেক্ট ইম্পোর্ট করেছি শুধু আপনার জন্য, ভেজাল মুক্ত। বাজারে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, কোনটা যে আসল কোনটা যে নকল স্যার আপনি চিনতেই পারবেন না। কিন্তু কার্টুনে কার্টুনে এইসব জিনিস দিয়ে আমি কি করবো? আমি এসবের ব্যবসা করিনি। না না স্যার, বলছিলাম করোনা তো কোনো বিশ্বাস নাই। এখন থেকে আপনার মৃত্যু পর্যন্ত যত করোনা আসুক, আপনার ফুল ফ্যামিলি, বন্ধু বান্ধব যত আছে সবাইটা যাতে ব্যবহার করতে পারে, আমি সেই ব্যবস্থা করছি স্যার। স্যার, এটা আমার পক্ষ থেকে আপনার জন্য গিফট, ঘোষণা স্যার। এই যে স্যার, এই মাস্কটা একটু পরে দেখেন, কত আরামদায়ক। স্যানিটাইজারটা একটু মেখে দেখেন, দেখেন কি সুগন্ধ। বন্ধ করেন সব, আর কোনোদিন গিফট টিপ নিয়ে আপনার আমার কাছে আসবেন না। কিন্তু স্যার, আমার ইম্পোর্টেড করোনা প্রতিরোধক আইটেমগুলো কি হবে? এগুলো যে কোনো একটা হাসপাতালে দিয়ে দেন, যান। এইসব অনিয়মের নিয়মগুলো রুদ্ধ করে, মানুষকে উদ্বুদ্ধ করে, জীবনটাকে শুদ্ধ করে, কর্মক্ষেত্রের সর্বক্ষেত্রে সর্বদা সবাই সৎ এবং সততা নিয়ে চলবেন, এই প্রত্যাশাই করছি। এবার আমরা তেমনই একজন ভালো মনের, সৎসাহসী, জনকল্যাণকামী মানুষের চিত্র আপনাদের সামনে তুলে ধরব। দুই কাঁধে দুটি বাঁশ নিয়ে অভিনব পদ্ধতিতে পর্দায় যে ব্যক্তিটিকে সাইকেল চালিয়ে যেতে দেখছেন তার নাম জাহিদুল ইসলাম। বাড়ি বগুড়া শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে সোনাতলা উপজেলার নিভৃত পল্লী দিগদাইর গ্রামে। বয়স 52 বছর, কিন্তু গত 40 বছর ধরে মানুষের পারাপারের দুর্ভোগ লাঘবের জন্য তিনি বাঁশের সাঁকো বানিয়ে চলছেন বগুড়া সহ আশেপাশের জেলাগুলোতে। নদী, নালা, খাল, বিল পারাপারে মানুষের দুর্ভোগের কথা জানতে পারলেই জাহিদুল তার পুরনো সাইকেলটি নিয়ে ছুটে যান সেখানে। তারপর সেটা সমাধানে সঙ্গবদ্ধ করেন এলাকার মানুষকে, চান সবার সহযোগিতা। কেউ অর্থ দিয়ে, কেউ বাঁশ দিয়ে, কেউ বা সুতলি পেরেক দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন। আর জাহিদুল সবাইকে নিয়ে তার শ্রম দিয়ে বানিয়ে ফেলেন কাঠ বাঁশের সেতু। বগুড়া জেলার যমুনাপাড়ের বিভিন্ন গ্রাম এবং আশপাশের জেলাগুলোতে জাহিদুল নিজ উদ্যোগে এবং শ্রমে নির্মাণ করেছেন এ পর্যন্ত প্রায় 500 বাঁশের সাঁকো।
এসব সেতু মানুষের দুর্ভোগ ঘুচিয়ে এক গ্রামের সঙ্গে অন্য গ্রাম, এক এলাকার সঙ্গে অন্য এলাকার সেতু বন্ধন গড়ে তুলেছে। অবশ্য নির্মাণের 2-3 বছর পর অনেক সেতুই এখন নষ্ট হয়ে গেছে। অনেক স্থানে আবার সাঁকো নির্মাণের কিছুদিন পর কালভার্ট বা পাকা সেতুও নির্মাণ করা হয়েছে। শুধু সাঁকো বানানোই নয়, এর পাশাপাশি জাহিদুল করছেন অনেক সামাজিক কর্মকাণ্ড। রাস্তার পাশে, শিক্ষা প্রতিষ্ঠানে এবং সরকারি জায়গায় জাহিদুল এ পর্যন্ত প্রায় 50,000 তাল গাছের চারা সহ বিভিন্ন ঔষধি গাছের চারা লাগিয়েছেন এবং এখনো লাগাচ্ছেন। করছেন নিয়মিত পরিচর্যা। গ্রামবাসীর মতে জাহিদুল ইসলাম একজন ভালো মনের মানুষ, অন্যের বিপদে ছুটে যান, বিভিন্নভাবে সহযোগিতা করেন। কোনো পথিক যদি তার বোঝা নিয়ে যাইতে সমস্যা হয়, সে তার বোঝাগুলো তার বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন এবং অত্র এলাকার বিভিন্ন জনহিতকর কাজে সে সকল সময় জড়িত থাকে। আমি তার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি। নিজে তেমন সচ্ছল নন জাহিদুল। 3 ছেলেমেয়ের পড়াশোনা আর সংসার মূলত স্ত্রীর কাঁধে। তাই মাঝে মাঝে মন খারাপ হলেও সবাই যখন বলে জাহিদুল একজন ভালো মানুষ, পরোপকারী মানুষ, তখন গর্ব হয়, কারণ এই ভালো মানুষটি তার স্বামী। দর্শক মণ্ডলী, আজকে আমরা এই উদ্যোগী, উদ্যমী, পরোপকারী, সহজ সরল ভালো মনের মানুষ জনাব জাহিদুল ইসলামকে ইত্যাদির মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি। কথা বলবো তার সঙ্গে। আচ্ছা জনাব জাহিদুল ইসলাম, সমাজে এত কর্মকাণ্ড থাকতে আপনি সাঁকো বানাতে উৎসাহী হলেন কেন? আমি নদী পাড়ের মানুষ, মানুষের পারাপারের কষ্ট দেখে আমি কষ্ট পাই, তাই আমি সাঁকো বানাই। আপনি তো 12 বছর বয়স থেকে এই সাঁকো বানাচ্ছেন, কিন্তু সাঁকো বানাতে গেলে একটা দক্ষতা লাগে, সেটা কিভাবে হলো? বানাতে বানাতেই দক্ষ হয়ে গেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আপনি তো সাঁকো বানানো ছাড়াও আর অনেক কর্মকাণ্ড করে থাকেন মানুষের কল্যাণের জন্য, আর এসব করতে গিয়ে আপনাকে সাইকেলে করে এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটতে হয়, এতে আপনার কষ্ট হয় না? কষ্ট তো হয়, তারপর শান্তি পাই। কিন্তু এই সাইকেলের বদলে যদি একটা মোটর সাইকেল হতো তাহলে আপনার একটু সুবিধা হতো না? সুবিধা তো হবে, কিন্তু মোটর সাইকেল পাবো কই? আচ্ছা, পাবেন কোথায়? তা আপনি কি মোটর সাইকেল চালাতে পারেন? মোটর সাইকেল চালাতে পারি। জাহিদুল ইসলাম সাহেব, আজকে ইত্যাদির মাধ্যমে এবং কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে আপনার এই মহৎ কাজে একটুখানি হলেও সহায়তা করার জন্য আপনাকে আমরা একটা মোটর সাইকেল প্রদান করব। আপনার জন্য আসছে মোটর সাইকেল। এরপর থেকে আশা করছি আপনি আর সাইকেলে নয়, এই মোটর সাইকেলে করে যাবেন। আপনার এই মহৎ কাজ আরো গতিশীল হোক, এই কামনা করছি। আমি খুব খুশি হলাম। অনেক ধন্যবাদ। আমরাও খুশি আপনাকে এই মোটর সাইকেল দিতে পেরে। জাহিদুল ইসলামের মতো যারা ভালো কাজকে ভালোভাবে সম্পন্ন করেন, প্রচলিত কথায় তাদের বলা হয় কাজের কাজী। কিন্তু যারা কাজের নামে সমাজের ভাঁজে ভাঁজে আজে বাজে অকাজে ব্যস্ত থাকেন, তাদেরকে বলা যেতে পারে অকাজের কাজী। এই কাজী পাজির বিষয় রেখে দেখা যাক ভাগ্নে বাবাজির কথায় মামা রাজি কিনা। ভাগনা, ওই ভাগনা। আরে মামা, তুমি এক অফিসের মধ্যে ঢুকে নাও, চিল্লাচিল্লি করতেছো কেন? আগে কও, তুই অন্যের অফিসে আমারে ডাকলি কেন? এটা অন্যের অফিস, তোমার কেন কইলো? অন্যের অফিস না, না, এই যে ক্লিন ইমেজ সেন্টার, এই শব্দের সঙ্গে তো তোর চরিত্র যায় না। না, এটা আমার। আমি এখান থেকে বিভিন্ন টক শোতে ক্লিন ইমেজের মানুষগুলোর তথ্য সরবরাহ করব। কেন হেরা চিনে না কেটা ভালো কেটা খারাপ, কার ইমেজ পরিষ্কার কারটা অপরিষ্কার? মানুষ মাত্রই ভুল, হ্যাঁ গো, ভুল হয়ে যায়। ওই যে দেখো নাই করোনার সময় নেগেটিভরে পজিটিভ, পজিটিভরে নেগেটিভ করে যারা মাইসের কষ্ট দিছে, দেশের ভাবমূর্তি নষ্ট করছে, হেরাও টক শো স্টার। তুই কি করবি এটা কর? আমি ক্লিন ইমেজের মানুষগুলো সম্পর্কে সঠিক তথ্য ওই টক শো লাগে দেবো। যদি খারাপ হয় তাই দায়িত্ব আমার। ওই তুই ভালো মানুষ চিনবি কেমনে? তুই তো সারা জীবন 2 নম্বর ব্যবসা ধান্দা করছস, কামও করছস 2 নম্বর মাইসের সঙ্গে। তুই চিনবি খারাপ মানুষ? এইটা একটা কারেক্ট কথা কইছো। সারা জীবন 2 নম্বর ব্যবসা ধান্দা করতে গিয়া বিভিন্ন সেক্টরের ভদ্রবেশী চোর বাটপার গুলারে আমি চিনা ফেলাইছি। সবারে বাকি দিল, আমারে বাকি দিতে পারবো না মামু। তার মানে রতন চিনে? মামু টিটকারি দিও না। আমি রতন কেমনে? আমি তো ওই ভদ্রবেশী শয়তানকে দাবার গুটি হইতেছিলাম, কিন্তু প্রতিবার ধরা খাওয়ানোর আগে তুমি আমার বাঁচাই দিছো। ব্যবসা করি নাই, কাজে এই রতনটা একটু আমার দিও না মামা। তোর কথা অনুযায়ী তোর লিস্টে তো সব খারাপ মানুষ, ডার্টি ইমেজ, ক্লিন ইমেজ না। তারা তো গেস্ট সিলেক্ট করার পর আমার কাছ থেকে ক্লিয়ারেন্স নিব। আমি আমার লিস্ট দেখে কয়ে দেবো উনার কোনো খারাপ রেকর্ড আছে কি নাই, উনি 1 নম্বর না 2 নম্বর, উনার কি ডার্টি ইমেজ না ক্লিন ইমেজ। কিন্তু তুই ক্লিন ইমেজের মানুষ সাপ্লাই দিবি কেমনে? তুই তো নিজেই ক্লিন না। আর তোর মতো একটা লোকের কাছে যারা ভালো মানুষের তথ্য চাইবো, তাকে চরিত্র নিয়ে তো আমার সন্দেহ আছে। তাইলে মামা কি করতাম? নিজের ইমেজটা ক্লিন করার চেষ্টা কর। আমি আর তোরে কতদিন বাঁচামু? ঢাকার ধানমন্ডি
কলাবাগান লালমাটিয়ার অনেক দর্শক আমাদের কাছে চিঠিতে, ইমেলে ও টেলিফোনের মাধ্যমে জানিয়েছেন অপরূপ সৌন্দর্যের আধার ধানমন্ডি লেকটি দিন দিন যেন তার সৌন্দর্য হারাচ্ছে। অথচ একটুখানি নিঃশ্বাস নেয়ার জন্য রাজধানীর অনেকেই আসেন এ লেক পারে। অনেকেরই অভিযোগ ধানমন্ডি লেকের অস্বাস্থ্যকর পরিবেশ, ময়লা পানি, দুর্বল পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সবকিছু মিলিয়ে লেকটির সঠিক রক্ষণাবেক্ষণের অভাবেই এর সৌন্দর্য হারাচ্ছে। এ ব্যাপারে অনেকেই ইত্যাদি দৃষ্টি আকর্ষণ করেছেন। আপনাদের চিঠির জন্য ধন্যবাদ। চলুন তার আগে আমরা সাম্প্রতিক অবস্থা সহ ধানমন্ডি লেকের উপর একটি ছোট্ট প্রতিবেদন দেখে আসি। ঢাকাবাসীদের জন্য একটি অন্যতম বিনোদনের স্থান হচ্ছে ধানমন্ডি লেক, যা শহরবাসীর শারীরিক ও মানসিক বিকাশের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। 1956 সালে লেকের আশেপাশের এলাকাকে আবাসিক এলাকা হিসেবে উন্নীত করা হয়। সময়ের পরিক্রমায় ধানমন্ডি লেক পরিণত হয়েছে একটি দর্শনীয় স্থানে। এখানকার উল্লেখযোগ্য স্থাপনাগুলো হলো হেঁটে চলার জন্য 5টি সংযোগ সেতু, বর্গাকৃতি ভাসমান খোলা জায়গা, 3টি সুন্দর দ্বীপ এবং রয়েছে রবীন্দ্র সরোবর। চলাচলের জন্য লেকের সংযোগস্থলে রয়েছে সিডনি ব্রিজের আদলে তৈরি একটি ফুটওভার ব্রিজ, যার উদ্বোধন হয়েছে 2014 সালের ফেব্রুয়ারি মাসে। লেকটির সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানের দায়িত্বে সরকারি ও একাধিক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থাকার পরও অযত্ন, অবহেলা, পরিচর্যার অভাব, সর্বোপরি সবার অসচেতনতার কারণেই যেন দিন দিন সৌন্দর্য এবং জৌলুস হারাচ্ছে লেক সংলগ্ন পার্ক, সংযোগ সেতু ও ফুটওভার ব্রিজ। মাত্র 6 বছরের ব্যবধানেই ব্রিজটির রেলিংয়ের অধিকাংশ স্থানে কোনো কাঠ নেই, কোথাও কোথাও রেলিংও নেই, ফলে ব্রিজটি এখন ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন লেকের পাড়ে থাকা গাছ গাছালি, লতা পাতা ও নানা আবর্জনা মিশে পানিতে এক ধরনের বর্জ্য তৈরি হচ্ছে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। লেকের পাড়ে বিশুদ্ধ পানির জন্য স্থাপিত কলগুলো বিকল। ভাসমান বর্গাকৃতির স্থাপনাগুলোর অধিকাংশই বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন স্থানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তাছাড়া দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে কয়েকদিনের টানা বৃষ্টিতেই লেকের পানি উপচে দুপাশ প্লাবিত হয়ে যায়। মানুষ এই লেকের পাড়ে আসেন বুক ভরে নিঃশ্বাস নিতে, কিন্তু অনেকেরই অভিযোগ এই লেকের পাড়ে হাঁটতে গেলে চারিদিকের নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে মাঝে মাঝেই দম বন্ধ হবার উপক্রম হয়ে দাঁড়ায়। গত 15 সেপ্টেম্বর আমরা ধানমন্ডি লেকের বর্তমান অবস্থা নিয়ে সরাসরি যোগাযোগ করেছিলাম সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলামের সঙ্গে। আনন্দের বিষয় হচ্ছে তিনি ইত্যাদির মাধ্যমে বিষয়টি জেনে গত 21 সেপ্টেম্বর আকস্মিকভাবেই লেক পরিদর্শনে আসেন। আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে বর্তমানে লেকটির সার্বিক অবস্থা সরজমিনে তুলে ধরি। লেকটির ভবিষ্যৎ উন্নয়ন সম্পর্কে তিনি বলেন, হ্যাঁ, আমি ঘুরে যতটুকু হানিফ সাহেব আমাকে দেখালেন, তাতে করে এটাকে একটা সঠিক ব্যবস্থাপনা নিয়ে আসার জন্য আমি আমার পক্ষ থেকে উদ্যোগ নেব। আমাদের সিটি কর্পোরেশন সহ সকল প্রতিষ্ঠানগুলোকে একসাথ করে এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব যাতে নাকি এটা একটা দৃষ্টিনন্দন এলাকা হয় এবং মানুষের যে প্রাতঃভ্রমণ সহ উপভোগ্য সময় কাটাতে চান সেটা কাটানোর জন্য আরো বেশি দৃষ্টিনন্দন। অনেক ধন্যবাদ আপনাকে। মাননীয় মন্ত্রীর এই আশ্বাসে বিশ্বাস করে আমরা বলতে পারি অচিরে আমরা এই এলাকা সহ রাজধানীবাসীর মানসিক ও শারীরিক বিকাশের জন্য বিশুদ্ধ পরিবেশে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও মনোমুগ্ধকর ধানমন্ডি লেক দেখতে পাবো। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা পরিচালক ইত্যাদি, জিপিও বক্স নম্বর 2674, জিপিও ঢাকা 1000, আর ইমেল করতে পারেন ittadi2674@gmail.com এই ঠিকানায়। আর ইউটিউবেও ইত্যাদি দেখতে পারেন ফাগুন অডিও ভিশন চ্যানেলে। ধন্যবাদ। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, দ্বীপময়, পর্বতময় এক প্রত্নতাত্ত্বিক দেশ গ্রিস। শীত কিংবা গ্রীষ্ম প্রতিটি ঋতুতেই মোহনীয় প্রাকৃতিক রূপ, রয়েছে দর্শনীয় সব প্রাচীন নিদর্শন। গ্রিসকে পাশ্চাত্য সভ্যতার জন্মভূমিও বলা হয়, আর গ্রিসের রাজধানী এথেন্সেই প্রথম এই সমৃদ্ধ সভ্যতা প্রতিষ্ঠিত হয়।
দর্শক মন্ডলী, কথা বলছি গ্রিসের রাজধানী এথেন্স থেকে। আমি এখন দাঁড়িয়ে আছি এই এথেন্সেরই ব্যস্ততম একটি স্থান সিনথাগমা স্কোয়ারে। আমার পেছনে দেখতে পাচ্ছেন সংসদ ভবন, যেটি প্রায় 150 বছর আগে নির্মিত। বিশ্বের প্রাচীনতম শহরগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই এথেন্স নগরী। গ্রিসকে বলা হয় পাশ্চাত্য সভ্যতার সূতিকাগার। গ্রিকদের বড় অবদান ছিল দর্শন চর্চায়। দার্শনিক সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, বিজ্ঞানী আর্কিমিডিস, গণিত শাস্ত্রের পিথাগোরাস, বিশ্বজয়ী বীর আলেকজান্ডার দ্য গ্রেট, এরা সবাই গ্রিক সন্তান। যে নামগুলোর সঙ্গে জড়িয়ে আছে পুরো বিশ্ব সভ্যতা। শুধু তাই নয়, গণতন্ত্র, সংসদীয় পদ্ধতি, এই সব কিছুর মূলেই রয়েছে গ্রিস। অর্থাৎ সর্বপ্রথম গণতন্ত্রের চর্চা, বিজ্ঞান, দর্শন, শিল্পকলা, স্থাপত্যকলা, অলিম্পিক গেমস, এই সব কিছুর জন্মভূমি হচ্ছে গ্রিস। বলা হয় পৃথিবী বিখ্যাত পুরা কাহিনীর দেশ গ্রিস, প্রাচীন কল্পনার স্বপ্নভূমি হচ্ছে গ্রিস। আর পুরো এথেন্স জুড়ে রয়েছে এসব দর্শনীয় স্থানের নিদর্শন। দর্শক মন্ডলী, আমরা এবার যাব এথেন্সের সবচাইতে উঁচু স্থানে। দর্শক মন্ডলী, আমি এখন দাঁড়িয়ে আছি এথেন্সের সবচাইতে উঁচু স্থানে। এই স্থানটির নাম হচ্ছে লিকাবেটাস। এটি একটি ভিন্নধর্মী চুনা পাথরের পাহাড়। পাহাড়টির নিচের অংশে রয়েছে অসংখ্য দৃষ্টিনন্দন পাইন গাছ। সমুদ্রপৃষ্ঠ থেকে এই স্থানটির উচ্চতা হচ্ছে 984 ফুট। এখান থেকে এথেন্সের গুরুত্বপূর্ণ স্থানগুলো সহজেই দৃশ্যমান হয়। আপনারা আমার সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ টাওয়ার স্থাপন করা হয়েছে। আর এপাশে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এথেন্সের সেই বিখ্যাত প্রত্নতাত্ত্বিক নিদর্শন অ্যাক্রোপলিস। পর্যটকরা এখানে এসে উপভোগ করেন এই প্রাচীন নগরীর সৌন্দর্য। দর্শক মন্ডলী, কথা বলছি এথেন্সের পার্লামেন্ট ভবনের সামনে থেকে, যেটি নির্মিত হয়েছে প্রায় 150 বছর আগে। আমার পেছনে দেখতে পাচ্ছেন রয়েছে একটি স্মৃতিস্তম্ভ এবং দুপাশে দাঁড়িয়ে রয়েছেন দুজন সৈনিক, যেন মৌন মূর্তি। এটি এক ধরনের শ্রদ্ধা জ্ঞাপনের আনুষ্ঠানিকতা। গর্বিত বুকে এই সৈন্যেরা নির্বাক অবিচল স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন অজ্ঞাত এই বীরদের সমাধির পাশে। এর উদ্দেশ্য হচ্ছে 1830 সালে তুরস্ক গ্রিসের মধ্যে যখন যুদ্ধ হয়, তখন গ্রিসের অনেক সৈন্যই নিহত হয়। নিহত সেই সব নাম না জানা অজ্ঞাত সৈনিকদের উদ্দেশ্যেই এই স্মৃতিস্তম্ভের সামনে এক নান্দনিক উপস্থাপনার মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়। প্রখর রৌদ্র কিংবা বর্ষা বা শীতের রাতেও এই আনুষ্ঠানিকতা থেমে থাকে না। প্রতিদিন 24 ঘন্টাই চলতে থাকে। এতে অংশগ্রহণ করেন গ্রিসের প্রেসিডেন্সিয়াল গার্ডের ইভ জোন্স নামক একটি সেনাদল। উল্লেখ্য, ইভ জোন্স গ্রিক সেনাবাহিনীর এমন একটি মর্যাদা সম্পন্ন সেনাদল যেখানে স্থান পাওয়া যে কোনো সৈন্যের জন্যই সর্বোচ্চ সম্মানের বিষয় বলে গণ্য করা হয়। এই দলে স্থান পেতে হলে প্রতিটি সৈন্যকেই অবশ্যই 6 ফুট 2 ইঞ্চি উচ্চতা সম্পন্ন হতে হয় সুস্বাস্থ্যের অধিকারী, কঠোর নিয়মানুবর্তী ও তেজোদ্দীপ্ত। প্রতি 1 ঘন্টা পরপরই এই সৈনিকেরা পরিবর্তন হয়, আসে নতুন আরেক দল। সোমবার থেকে শনিবার পর্যন্ত ইভ জোন্সের সদস্যরা ঋতু অনুযায়ী বিভিন্ন রঙের পোশাক পরে থাকে। প্রতি রবিবার সকাল 11টায় ইভ জোন্স গার্ডে একটি ব্যাপক পরিবর্তন হয়। এ সময় ইভ জোন্সের সমস্ত সদস্যরাই এক শৈল্পিক কুচকাওয়াজের মাধ্যমে এই অজ্ঞাত বীর সেনাদের সমাধির দিকে এগিয়ে যান। এই সৈন্য পরিবর্তনের আনুষ্ঠানিকতা দেখার জন্য দর্শনার্থীরা পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হন এবং অবাক বিস্ময়ে দেখেন শ্রদ্ধা জানানোর এই অসাধারণ শৈল্পিক আনুষ্ঠানিকতা। বিরতির পর এবারের বিষয়ে ওয়েব সিরিজ। এই উন্মুক্ত আকাশ সংস্কৃতির যুগে, হুযুগে এবং নানান সুযোগে অনেকেই যখন ওয়েব সিরিজে অসুস্থ সংস্কৃতি চর্চায় ব্যস্ত, তখন কি বলছেন এই ডিরেক্টর, আর কি বা তার অঙ্গীকার? ও মাই গড, সরি ভাই, আমি রেডি, আপনি চলেন। না তাড়াহুড়োর কিছু নেই, বসো। বলেন কি ভাইয়া, কোনো অ্যাসিস্ট্যান্ট না, স্বয়ং ডিরেক্টর এসেছে আমাকে ডাকতে। আমি তোমাকে ডাকতে আসিনি, ছোট্ট একটা কাজ আছে। শুটিং শুরু হওয়ার আগে তোমাকে ছোট্ট একটা এগ্রিমেন্টে সাইন করতে হবে। এগ্রিমেন্ট? কি বিষয় বলেন তো ভাইয়া? ওয়েব সিরিজ। ওয়েব সিরিজ? হ্যাঁ, সমস্যাটা অবশ্য ওয়েব সিরিজ নিয়ে নয়, ওয়েব সিরিজে কিছু কিছু কন্টেন্ট নিয়ে। কিন্তু আমি তো কোনো ওয়েব সিরিজে অভিনয় করিনি ভাইয়া। তুমি করনি আমি জানি, কিন্তু যারা করেছে এবং করিয়েছে তাদের কিছু কিছু দৃশ্যের কারণে চারিদিকে নিন্দা এবং প্রতিবাদের ঝড় উঠছে। কিন্তু আমি কেন দস্তখত করব ভাইয়া? ভবিষ্যতে তুমিও এই ধরনের কোনো অশ্লীল ওয়েব সিরিজে অভিনয় করবে না, এই মর্মে
এই অঙ্গীকারনামায় একটা দস্তখত করতে হবে। সবাই কি এভাবে বন্ড দিয়ে অভিনয় করবে? যারা অশ্লীল তারা করবে না, আর যারা এইসব অসভ্যতা পছন্দ করে না তারা করবে, আর আমরা তাদেরকে নিয়েই কাজ করব। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমার এই নাটকটি ইউটিউব এবং ফেসবুকে যাবে। আমার এই নাটকে অভিনয় করার পর তুমি যদি কোনো অসভ্য নাটকে অসভ্য অভিনয় করো, তাহলে আমার এই ইউটিউবে তোমার নাটক কেউ দেখবে না, আর তোমাকে নেয়ার জন্য সবাই আমাকে গালাগালি করবে। সবাই তো এইসব নোংরামি পছন্দ করে না। কেন পছন্দ করবে? আমি তো নিজেই লজ্জায় এইসব ওয়েব সিরিজ দেখি না ভাইয়া। আপনি আমাকে দিন তো ভাইয়া, দরকার হলে একটা না আমি 2টো দস্তখত করবো, তবুও এসব বন্ধ হোক। ধন্যবাদ, আমি খুব খুশি হয়েছি। সবারই আসলে তোমার মতো মানসিকতার হওয়া উচিত, কারণ এই উন্মুক্ত তথ্য প্রযুক্তির যুগে ইন্টারনেটের মাধ্যমে যে কেউ যে কোনো সময় যে কোনো সাইটে ঢুকে পড়তে পারে। সেই জন্যেই আমাদের এইসব নোংরা এবং অশ্লীল ওয়েব সিরিজ থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। মনে রাখবে, পর্নোগ্রাফিও কিন্তু ধর্ষণ বেড়ে যাওয়ার অন্যতম প্রধান একটি কারণ। একদম ঠিক বলেছেন ভাই। সংস্কৃতির এসব ক্ষতিকর গতি প্রকৃতি এবং বিকৃতি কখনো সঠিক স্বীকৃতি পায় না। আমরা চাই আমাদের নিজস্ব প্রকৃতির প্রীতিময় পরিচর্যায় পরিশীলিত পরিবেশে বিকশিত হোক শিল্পের শুদ্ধতম অঙ্কুর। সংস্কৃতির বিকৃতির এই আকৃতি থেকে চলুন একটু প্রকৃতিতে যাই। শহর থেকে একটু দূরে পদ্মার পারে চর খিদিরপুরে। দর্শক মণ্ডলী, কথা বলছি পদ্মা নদী থেকে। আপনারা দেখতে পাচ্ছেন পদ্মার এপারে রাজশাহী আর ওপারে ভারতের পতাকাবাহী সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলা, আর ওপারের সীমান্ত ঘেঁষেই রয়েছে বাংলাদেশের ছোট্ট একটি গ্রাম চর খিদিরপুর। গ্রামটিকে কেউ কেউ চর খানপুরও বলে থাকেন। রাজশাহী থেকে চর খিদিরপুরের দূরত্ব 6 কিলোমিটার। একমাত্র যাতায়াত ব্যবস্থা এই নৌকা। পদ্মা পাড়ি দিয়ে ইঞ্জিন চালিত এই নৌকায় ওখানে যেতে লাগে 40 মিনিট। আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা এখন উত্তাল, পানি থই থই করছে, আর এর মধ্যেই ঝুঁকি নিয়ে সাধারণ মানুষ এই চরগুলোতে যাতায়াত করেন। নদীমাতৃক দেশ বলেই হয়তো আমাদের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে নদী ভাঙনের ইতিহাস। প্রতিনিয়ত এখানে ভাঙছে নদী, আর ভাঙনের কবলে পড়ে কাঁদছে মানুষ, আর এভাবেই ভাঙা গড়ার খেলা চলছে এই পদ্মা তীরের মানুষগুলোর জীবনে। আমরা খিদিরপুরের কাছাকাছি চলে এসেছি। এখান থেকেই নদী তীরের আঁকাবাঁকা পথ দেখতে পাচ্ছি। পদ্মার উত্তাল ঢেউয়ে কোথাও বা কম ভেঙেছে, কোথাও বা বেশি। আমরা চলে এসেছি সীমান্তবর্তী চর খিদিরপুরে। দর্শক মণ্ডলী, প্রায় পুরো চরটি ঘুরে এসে আমি এখন কথা বলছি চর খিদিরপুরের পশ্চিম পাড়ার মাঝখানে দাঁড়িয়ে। একসময় এই অঞ্চলে ছিল 4টি গ্রাম, অর্থাৎ নবীনগর, তারানগর, চর খিদিরপুর এবং খানপুর। ভাঙনের কবলে পড়ে এই পদ্মার বুকে 3টি গ্রামই বিলীন হয়ে গেছে। বাকি রয়েছে চর খিদিরপুরের কিছু অংশ, অর্থাৎ এই পশ্চিম পাড়া। অনেকে এই গ্রামটিকে চর খানপুরও বলে থাকেন। 15 বছর আগে এই এলাকার আয়তন ছিল প্রায় 4000 হেক্টর, আর এখন মাত্র 40 হেক্টর, অর্থাৎ আয়তন কমে দাঁড়িয়েছে 100 ভাগের 1 ভাগ। 15 বছর আগে লোক সংখ্যা ছিল প্রায় 10 থেকে 12,000, আর এখন লোক সংখ্যা হচ্ছে 3 থেকে 3,500। গ্রামের মানুষের প্রধান পেশা হচ্ছে নদীতে মাছ শিকার, পশুপালন ও চাষাবাদ। এই গ্রামে একটি মাধ্যমিক ও 2টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এখানে নেই কোনো বিদ্যুৎ ব্যবস্থা, নেই কোনো চিকিৎসা কেন্দ্র। দর্শক মণ্ডলী, এই গ্রামটিকে শতভাগ বাল্যবিবাহের গ্রামও বলা যায়। আপনি গ্রামে হাঁটতে গেলেই যে কোনো সময় দেখা হয়ে যেতে পারে শিশু মায়েদের সঙ্গে। দেখা যায় কোথাও কোনো শিশু মা দাঁড়িয়ে আছে তার শিশু সন্তানটিকে কোলে নিয়ে। ক্লাস 3তে পড়া অবস্থায় এখানে বিয়ে দেওয়া শুরু হয়ে যায় মেয়েদের, এবং স্বামীটি করে রাখালের কাজ। আমরা এখানে একজনকে দেখতে পাচ্ছি। কি নাম তোমার? মোসাম্মদ সানোরা বেগম। এই কোলে এটা কে? তোমার বাচ্চা। ওর বয়স কত? 2.5 বছর। তোমার বয়স কত হয়েছে এখন? বলবা না। কোন ক্লাসে পড়া অবস্থায় বিয়ে হয়েছে? এই সন্তান লালন পালন করতে তোমার কোনো অসুবিধা হয় না? হয় না? তোমার কি লেখাপড়া করতে ইচ্ছে হয়? এসব প্রশ্নের কোনো জবাব নেই শিশুটির কাছে। এখানকার রীতি হচ্ছে বাল্য বিবাহ দেয়া, সুতরাং তার অভিভাবকদের ইচ্ছেতেই সে বাল্য বিবাহে বাধ্য হয়েছে। বাল্যবিবাহ বন্ধের জন্য আমরা আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে উদ্যোগ নিয়ে দেখেছি, কোনো কাজ হয় না। এখানকার মানুষ শিক্ষিত না হলে সচেতন হবে না। সেই জন্য আমরা ভেবেছিলাম তাদেরকে সচেতন করতে হলে একটা হাই স্কুল করা দরকার। প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে একটা হাই স্কুল করা হয়েছিল। নদী ভাঙনের কারণে এই গ্রামই এখন হুমকির মুখে পড়েছে। গ্রামই থাকছে না, গ্রামের মানুষই থাকছে না। তাহলে সচেতন করা হবে কাকে? দর্শক মণ্ডলী, আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ ভারত সীমান্তের মাঝামাঝি। আমার এই ডান দিকে হচ্ছে বাংলাদেশ, আর যদি আমি একটু
এদিকে যাই তাহলে এটি হচ্ছে ভারত, এবং এর পেছনে যে দেখতে পাচ্ছেন এই বিস্তীর্ণ এলাকা, এটি হচ্ছে মুর্শিদাবাদ জেলা এবং এদিকে হচ্ছে রানীনগর থানা। বলা যায় এই গ্রামটির প্রায় 3 দিকেই রয়েছে ভারতীয় সীমান্ত, আর একদিকে বাংলাদেশের পদ্মা নদী। তবে এই এলাকার বাসিন্দাদের কাছে এক আতঙ্কের নাম হচ্ছে ভাঙন। নদী গর্ভে সব হারিয়ে মানুষ ছুটছে এক স্থান থেকে অন্য স্থানে, সবসময় চিন্তা এবং ভয়। অবশিষ্ট এই মাটিটুকুও যদি বিলীন হয়ে যায় নদী গর্ভে, তবে তারা যাবে কোথায়? আমরা কথা বলেছিলাম এই চরের কজন নদী ভাঙ্গা মানুষের সঙ্গে। আচ্ছা, কবার আপনি বাড়ি ভেঙেছেন? আমার এবার দিয়ে 5 বার হবে। 5 বার? কত বছরই ভাঙে। আমার বাড়ি না হয়তো 10 বার হয়ে গেছে। হাঁটার মতন জায়গা নাই, এদের নাই, এদের নাই, এদের নাই, আমাদের নাই, ওদেরও নাই, কারোই নাই, কারোই নাই। আমরা এই ভাবু খালি বাঁচিয়ে বেড়াচ্ছি। এই ধারে 2 লাইন বাড়ি ছিল, ভাঙে চলে গেছে, এদিকে গেছে, কেউ ওই পারে চলে গেছে। এরপরে যদি ভাঙে যায় তাহলে আমাদের গাছতলা ছাড়া আর কোনো উপায় নাই। শোনাই হাতে এবার গাছ 4 বের হলো বাড়িটা না, আর পাচ্ছি না। আমাদের খুব কষ্ট। নদী ভাঙ্গা এই মানুষগুলোর কষ্ট ও দুর্ভোগ সম্পর্কে জানতে চেয়েছিলাম স্থানীয় হরিয়ান ইউনিয়নের চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চুর কাছে। বাচ্চু সাহেব, এই যে চরের মানুষের দুর্দশা দেখছি, তারা ভাঙনের কবলে পড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে বেড়াচ্ছে, এরা কোথায় যাবে? এরা এই বিভিন্ন জায়গায় যেগুলো চর যাচ্ছে সেগুলো যায় অস্থায়ী ভিত্তিতে থাকছে। যখন বর্ষার টাইম আসবে তাদের আর থাকার কোনো জায়গা নেই। তাহলে এখন তাদের ভবিষ্যৎ কি? বলতে পারেন তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। দর্শক মণ্ডলী, একুল ভেঙে অকুল গড়া নদীর খেলা হলেও এই ভাঙা গড়ার খেলায় সর্বনাশ নেমে আসে নদী তীরে বসবাসকারী মানুষের জীবনে। তখন এই আশার পদ্মাও কখনো কখনো হয়ে ওঠে সর্বনাশা, যেমনটি হয়েছে এই খিদিরপুরের পশ্চিম পাড়ার মানুষগুলোর জীবনে। আর তাই তাদের জন্য এই মুহূর্তে প্রয়োজন পুনর্বাসন, প্রয়োজন জীবন ধারণের জন্য একটি ঠিকানা। এই চরবাসীদের প্রয়োজন জীবনের ঠিকানা, আবার কোথাও বা কারো প্রয়োজন স্বার্থের ঠিকানা। স্বার্থের ক্ষেত্রে দ্ব্যর্থহীনভাবে ব্যর্থ হতে চায় না কেউ, তাই এই বাজার কমিটি নিয়ে যে যার মতো বেজার। উপস্থিত ব্যবসায়ী ভাইয়েরা, আমাদের এলাকার এই বাজারে একটা কমিটি করার লাগে কিন্তু আপনাকে ডাকছি, কারণ কমিটি থাকলে বাজারটা মোটামুটি একটা সিস্টেমের মধ্যে চালানো যায়। হ্যাঁ বলো, পোস্টমোট করে পোস্ট আছে 11টা, সভাপতি, তারপরে সহসভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, এরকম মিলাই মোট 11। তাইলে আমি শুরুতেই এই চাউলের আর ওদের শুক্রমিয়ারে সভাপতি প্রস্তাব করলাম। চাইলের কেন সবজির দোকানদার সভাপতি হইতে পারে না? তাইলে আমাকে মধ্যে থেকে সভাপতি করে। আমরা মাছ ব্যাপারি, আমরা সংখ্যায় বেশি। শোনেন, সংখ্যা দিয়ে কোনো কাম হইব না। মাংস হলো বাজারের সবচেয়ে খানদানি জিনিস, সভাপতিটা আমাকে ভিতর থেকে হইতে হইব। ওই মিয়া, আপনি কোন মাছ, মাংস, সবজি সবই তো খাইতো বাতার লগে, এই বাতাই কই থেকে? হ্যাঁ, চাল থেকে সেই হিসেবে চাল ব্যাপারী সভাপতি ঠিকই আছে। না, ঠিক নাই। ভাত খেতে তরকারি লাগছে, আর এই তরকারি লাইগা তেল নুন মরিচ আনতে মুদির দোকানে যাইতে সভাপতি পদটা আমা করবে। এ কি আলাম, আমি তো কমিটি করতে গিয়া ভালো বিপদে বললাম রে। মিয়া ভাই, আসল কথা হইলো সবাই পদ চায়, কিন্তু আমি এত পদ পাবো কই? বুদ্ধি একটা আছে, আপনি একটা মেইন কমিটি গঠন করেন, সেইটা সভাপতি থাকবেন আপনি, আর সব উপকমিটি করে দেন, সেইটির সভাপতি হ্যাগো করে দেন। এরকম যেমন ধরেন মুরগির বাজার উপকমিটি, ওইখানে সভাপতি করে দেন আমাকে কুদ্দুস মিয়ারে। না আমি মানি না। এই কেন? এত কক গেছে পাকিস্তানি মুরগি, আর আমি দেশি মুরগি বেশি, অতএব সভাপতি আমারই করতে হবে। তাহলে মুরগির বাজারে 3টা উপকমিটি করি, তাহলে 3 জন সভাপতি হইব। দেশি মুরগি, কক মুরগি, ফার্মের মুরগি, 3 জন সভাপতি। এইবার ঠিক আছে না? এবার মাছ বাজারের উপকমিটিটা এইখানেও তাইলে ভাগ করে দেন, চাষের মাছ, নদীর মাছ, বিলের মাছ, তাইলে কোনো ঝামেলা হইব না। বুঝা পারছি? এইভাবে সবজিরও কয়েকটা উপকমিটি করতে হবে। এক কচু কমিটিতেই 7-8টা উপকমিটি, মান কচু, ওল কচু, কচুমুখী, কচু লতি, কচু ডগা, কচু শাক, প্রত্যেকটাই একটা করে কচু সভাপতি। তাহলে তো আলুরও সেই অবস্থা, আপনার গোল আলু, লাল আলু, ছোট আলু, বড় আলু, নতুন আলু, পুরান আলু, ইন্দুকালি আলু, বগুড়ার আলু, নানান নামের সব আলুর সভাপতি বানাই দিবেন। এইভাবে বাকিগুলোরও করতে হইব। চাউলের কিন্তু বহুত জাত আছে মিয়া ভাই, এই দমটা ফেরাই খেন। কিন্তু আমরা তো চাইছিলাম ছোট্ট একটা কমিটি কইরা একতাবদ্ধভাবে কাজ করতে, কিন্তু এখন তো দেখতাছি বিভক্তি আরো বাইরে গেছে। যেইভাবে আপনি কমিটি করছেন তা তো ভবিষ্যতে এই সভাপতিকে ক্ষমতা লইয়ে তো মারপিট শুরু হয়ে যাবে। কথাই তো আছে, যত মাথা তত ব্যথা। এই জন্য চিন্তা করছি মাথা হবে কম, কাজ হবে বেশি। এই কমিটি কিন্তু 11 জনই হবে, আমার কথা ফাইনাল। কথা হবে কম, কাজ হবে বেশি, কিন্তু আমাদের নানি নাতির ক্ষেত্রে কথার পিঠে কথা, কথার উপরে কথা, কথা ধরে কথা, কথা নিয়ে কথা, অর্থাৎ নানি নাতি যখন যথাকার তখনই কথাকার। এদের মনের মিল থাকলেও মতের মিল নেই। দেখা যাক আজকে সার দায়, এর জন্য কার দায়? নাতি, ওই নাতি, এই
আজকে তোর এমন লাগতেছে কেন? তুই এরকম মন মরা হয়ে বসে রয়েছিস কেন? আরে মন মরা তো এই কারণে, নানি তুমি কত জায়গায় গেছি, কত হাজার হাজার মানুষ দেখছি, কি সুন্দর পাশাপাশি বইছে। আরে এখানে যার যার মুখে একটা পট্টি বাইন্দা বলছে কত ফাঁকে ফাঁকে, হ্যাঁ? অথচ আজকে এখানে মানুষ থাকার কথা লাখেরও বেশি। ওই তুই কি করোনার কথা ভুলে গেছস? কেমনে বলি, এই করোনায় তো এইভাবে বসাইতে কইছে, নাইলে ওই অ্যাটাক করতে পারে। হ্যাঁ, এইটারে কয় সামাজিক দূরত্ব। এই তো ভুলে রাজ্য হান্দায় গেলা, কারণ এটা প্রথমে যারা কইছিল হেরা পরে বুঝতে পারছে যে ভুল কইছে, সেই জন্য সোশ্যাল ডিস্টেন্স রে পরে ফিজিক্যাল ডিস্টেন্স করছে। যদি সামাজিক দূরত্বের কথা বজায় রাখতে কইতো, তাইলে সামাজিক যোগাযোগ আর যোগাযোগের মাধ্যমের কি অবস্থা হইতো সেটা চিন্তা করছো? পরে নাতি, এই অসুখ না মানুষের একের 12টা বাজাই দিয়ে গেছে। তবে অনেক কিছু শিখাইও গেছে, সভা সমাবেশ মিটিং সিটিং বন্ধ হয়েছে, এতে বোঝা গেছে এটি না হইলে আমাকে কোনো অসুবিধাই নেই। আবার অনেকের কারণে ঘন ঘন বিদেশ যাওয়া বন্ধ হয়েছে, এমনকি গত 2টা ঈদে একটা মানুষও বিদেশ যাইতে পারে না। আমাকে পয়সাটি দেশেই রয়ে গেছে, সর্দি কাশির মতো একটুখানি অসুখ হলে মানুষ বিদেশ যাইতো। এখন বুঝছে যে খালি সর্দি কাশি না, অনেক বড় বড় রোগের চিকিৎসাও আমাকে এই বাংলাদেশেই সম্ভব। ওই তুই এত ফাউল কথা কস কেন? মানুষের যদি অসুখ হয় আর যদি জটিল কোনো রোগ হয়, তার যদি টাকা থাকে, সে তো বিদেশ যাইতেই পারে। হ্যাঁ, তুই সবকিছু এত নেগেটিভলি নিস কে, পজিটিভলি নিতে পারস না? নানি খালি পজিটিভ পজিটিভ করো না। তুমি জানো না এখন পজিটিভ হলে মানুষের ডরায়, কারণ কি জানো না? করোনা টেস্টে যদি রেজাল্ট পজিটিভ হয়, তার মানে তুমি করোনা রোগী, তুমি একলা হয়ে গেলা, তোমার সব থাকতেও কেউ নাই, আমিও না। ওই তুই এত আলাক্ষীরা কথা কস কেন রে? হ্যাঁ, তোর কি সুখে থাকার ইচ্ছা নাই? না, কে? কারণ সুখে থাকলে বলে ভূতে কি লাই। তুমি কি চাও নানি এই যুগে এসে আমি ভূতের মাই খাই? তার চেয়ে চলো একটু সাহেব বাজার যাই। কে সাহেব বাজার দাম কেন? রাজশাহী থেকে রাজশাহী সিল্ক নিবা না? ও হো, চল চল চল। কথায় আছে মনের সাথে মিললে মন, তেঁতুল পাতায় 10 জন। তেঁতুল পাতা না হলেও মনের মিল থাকলে একই ছাদের নিচে অনেকেই একসঙ্গে থাকতে পারেন। তার প্রমাণ এই ব্যতিক্রমধর্মী শিশু সদনটি। দর্শক মণ্ডলী, আমার পেছনে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এটি একটি শিশু সদন। অনেকের কাছে এটি এতিমখানা হিসেবে বিশেষ পরিচিত। নাম হচ্ছে সরেরহাট কল্যাণী শিশু সদন। ব্যতিক্রমী এই শিশু সদনটির অবস্থান হচ্ছে রাজশাহী থেকে 50 কিলোমিটার পূর্বে বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট গ্রামে। শিশু সদন হলেও এখানে 182 জন শিশু কিশোরের সঙ্গে আশ্রয়হীন 45 জন বৃদ্ধ বৃদ্ধা বসবাস করছেন। সেই অর্থে এটিকে আংশিক বৃদ্ধাশ্রম বলা যেতে পারে। তবে অন্যান্য এতিমখানার সঙ্গে এই প্রতিষ্ঠানটির পার্থক্য হলো এখানে এসব শিশু এবং আশ্রয়হীন বৃদ্ধ বৃদ্ধাদের সঙ্গে সপরিবারে বসবাস করেন এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এবং তার স্ত্রী। শুধু থাকেনই না, খান একই সাথে একই পাকে রান্না করা খাবার। স্ত্রী পুত্র কন্যা সহ 235 জন সদস্যের এই বিশাল পরিবারকে একই ছাদের নিচে রেখে লালন পালনের দায়িত্ব যিনি নিয়েছেন, তিনি হচ্ছেন জনাব শামসুদ্দিন। স্থানীয়দের কাছে যিনি সমেশ ডাক্তার হিসেবেই বিশেষভাবে পরিচিত। এই যে শিশুদের দেখতে পাচ্ছেন, এদের কারো মা নেই, কারো বাবা নেই, কেউ বা অকালেই হারিয়েছেন দুজনকে। এই যে এখানে বৃদ্ধ বৃদ্ধাদের দেখতে পাচ্ছেন, এদেরও পরিবারের কোনো খোঁজ নেই। এদের মধ্যে কেউ পরিত্যক্ত, দুর্ভাগ্যক্রমে কেউ বা পরিবার থেকে বিচ্ছিন্ন। এদের এক একজনের জীবনের গল্প এক এক রকম। আর এইসব মানুষদের জন্যই অনেক ত্যাগের বিনিময়ে এই শিশু সদনটি গড়ে তুলেছিলেন সমেশ ডাক্তার। প্রথমত এটি শিশু সদনই ছিল। পরবর্তীতে 2017 সালে ঢাকার জনাব ফখরুল কবির রিপনের সহযোগিতায় তিনি আরো 45 জন বৃদ্ধ বৃদ্ধাদের দায়িত্ব নেন। মূলত 1971 সালে রণাঙ্গন থেকে ফিরে যুদ্ধে নিহত সতীর্থ যোদ্ধা বন্ধুদের এতিম শিশুদের অনাহারে অবহেলায় ঘুরে বেড়াতে দেখে জনাব শামসুদ্দিনের মনটা বেকুল হয়ে ওঠে। অবশেষে 1984 সালে স্ত্রী মেহরুন্নেসাকে বুঝিয়ে দেয়া মহারণার টাকা দিয়ে প্রথমে 12% জমি কিনে তিনি গড়ে তোলেন এই এতিমখানা। সে সময় এখানে 56টি শিশু আশ্রয় পায়। আর তিনি পল্লী চিকিৎসক হিসেবে প্রশিক্ষণ নিয়ে গ্রামে ডাক্তারি পেশা শুরু করেন। 84 সাল থেকে শুরু করে টানা 10 বছর এই বৃহৎ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে নিজের 17 বিঘা জমি সহ বিক্রি করে দিতে হয় তার শেষ সম্বল, মাথা গোজার একমাত্র ঠাঁই বসত ভিটা। আশ্রয়হীন শিশুদের আশ্রয় দিতে গিয়ে নিজেরাই হয়ে পড়েন আশ্রয়হীন। নিজের বসত ভিটা হারিয়ে অবশেষে 2001 সালের 22 মে স্ত্রী সন্তান নিয়ে তিনি উঠে আসেন এই এতিমখানায়। এরপরও থেমে থাকেনি তার জীবন যুদ্ধ। বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের সহযোগিতায় এই এতিমখানার আয়তন ও অবকাঠামো বৃদ্ধি করেছেন সমেশ ডাক্তার। 235 সদস্যের এই বাড়িটি সবসময় শিশু কিশোর ও বৃদ্ধ বৃদ্ধাদের কোলাহলে থাকে মুখরিত।
প্রতিদিন 3 বেলা রান্না চলে এখানে, যেন একটি ব্যস্ত হোটেল। দেখতে পাচ্ছেন চলছে রান্নার মহাযজ্ঞ। একসময় মেহরুন্নেসা নিজেই সব রান্না করতেন। এখন বার্ধক্যের কারণে এত লোকের রান্না একার পক্ষে করা সম্ভব হয় না। কয়েকজন পরিচারিকা তাই তাকে সাহায্য করেন। রান্না শেষে সবাই একসাথে খেতে বসেন। আমরা জানতে চেয়েছিলাম সমেশ ডাক্তারের বড় মেয়ের কাছে এই পরিবেশ তার কেমন লাগে। প্রতিষ্ঠানের সাথে জড়িত এই পরিবারেই মানুষ দেখে দেখে আপনার অভ্যস্ত। অনেক ধন্যবাদ। জানতে চাইলাম তার ছোট পুত্রবধূর কাছে আপনার কেমন লাগে। আমার খুব গর্ববোধ হয় যে আমি এই সংসারের ছোট বোমা হয়ে আসতে পেরেছি। অনেক ধন্যবাদ। এই শিশু সদনটি প্রতিষ্ঠার পর থেকে এখানে প্রায় 5000 শিশু কিশোর এসেছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বদান্যতায় এইচএসসি এবং সমমানের পরীক্ষা দিয়ে পাশ করে বেরো হয়ে গেছে। বর্তমানে এই প্রতিষ্ঠানটি সরকারিভাবে 50 জন শিশুর জন্য 2000 টাকা করে মোট 1 লক্ষ টাকার অনুদান পান। বাকিটা নির্ভর করতে হয় মানুষের অনুদানের উপরে। তবুও এখানে কারো কোনো কষ্ট নেই, আছে একসঙ্গে এক পরিবারে থাকার অবিরাম আনন্দ। দর্শক মণ্ডলী, আজকে আমরা এই মহৎ দম্পতি ডাক্তার শামসুদ্দিন সরকার এবং মেহরুন্নেসাকে ইত্যাদির মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি। কথা বলবো তাদের সঙ্গে। প্রথমেই কথা বলবো মেহরুন্নেসার সঙ্গে। আমরা শুনেছি যে এই এতিম শিশুদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য একসময় আপনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষেও করেছেন। হ্যাঁ বাবা, এক সময় আমি 5 বছর 1 সাল থেকে 5 সাল পর্যন্ত এলাকায় ভিক্ষা করলে লজ্জা লাগবে, মানুষ কথা বলবে, এজন্য নদীর ওই পার যায় ছেলে মেয়ের সঙ্গে করে আমি ভিক্ষা করেছি এবং ওই ভিক্ষার জিনিস আনি ছেলে মেয়েদের মুখে অন্ন দিছি। আরেকটি বিষয়, আজকাল তো আমাদের সমাজে অনেকেই নিজের পরিবারের জন্যও রান্না করেন না, বাবুর্চি কিংবা গৃহ পরিচারিকার উপর নির্ভরশীল। সেখানে আপনি নিজের পরিবার সহ এতগুলো লোকের খাবার বছরের পর বছর রান্না করেছেন এবং এখনো করছেন, এতে আপনার কষ্ট হয় না? খুব কষ্ট হয় বেটা, কিন্তু কষ্ট হলে কি করব, বাচ্চা এবং বৃদ্ধদের যখন খেতে দিতে পারি দুটা, তখন আমার খুব আনন্দ লাগে। এবার আমরা একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। আমরা জানি যে এই প্রতিষ্ঠানটির সঙ্গে জড়িয়ে আছে আপনার অনেক শ্রম এবং ত্যাগ। আপনার অবর্তমানে এই প্রতিষ্ঠানটির হাল কে ধরবে? আমার 2 ছেলে এবং আমার 2 বৌমা। 2 ছেলে আর বৌমা ধরবে। তাদের সঙ্গে কথা হয়েছে? তারা উৎসাহী? জনাব শামসুদ্দিন, এই মুহূর্তে আপনার প্রতিষ্ঠানে জরুরি ভিত্তিতে করা প্রয়োজন এমন কি কাজ রয়েছে? আমার এতিমখানার বহু ঘর দরজা আমি এখন পর্যন্ত প্লাস্টার করতে পারিনি। মানে সেগুলো করা প্রয়োজন বলে আপনি মনে করছেন? সেগুলো করার প্রয়োজন মনে করি। আজকে আমরা ইত্যাদির মাধ্যমে এবং কেয়ার কসমেটিক্স লিমিটেডের পক্ষ থেকে আপনার এতিম শিশুদের থাকার ঘরগুলোকে প্লাস্টার অর্থাৎ আস্তুর করার জন্য 2 লক্ষ টাকার একটি চেক প্রদান করছি। আপনাদের এই মানব সেবার আদর্শ অন্যকেও অনুপ্রাণিত করুক, এটাই আমাদের প্রত্যাশা। আমরা আপনাদের দীর্ঘায়ু কামনা করছি। অনেক অনেক ধন্যবাদ। পাতার পানি নয়, দিন যাপনের গানি নয়, জীবনটাকে বুঝতে হলে জীবন ভালোবাসতে হয়। পদ্ম পাতার পানি নয়, দিন যাপনের গানি নয়। দর্শক মণ্ডলী, এই গানটি ছিল দীর্ঘ বিরতির পর ইত্যাদিতে গাওয়া এন্ড্রু কিশোরের প্রথম গান। এই গানের মতোই জীবনের সমস্ত গ্লানিকে ম্লান করে সুমধুর সুরকে কণ্ঠে ধারণ করেই এন্ড্রু কিশোর ভালোবেসেছিলেন আপন সত্তাকে, যার কাছে গানই ছিল জীবন মরণ, গানই ছিল প্রাণ। এই রাজশাহীতেই তিনি জন্মেছিলেন, বেড়ে উঠেছিলেন এখানেই। এখান থেকেই তার শিল্পী জীবনের শুরু। দীর্ঘ 3 দশক ধরে তিনি ছিলেন ইত্যাদির প্রায় নিয়মিত শিল্পী। এই রাজশাহীতে আজ ধারণ হচ্ছে এন্ড্রু কিশোরেরও প্রিয় অনুষ্ঠান ইত্যাদি। বেঁচে থাকলে আজ হয়তো এই মঞ্চে তিনিও গাইতেন, কিন্তু মরণ ব্যাধি ক্যান্সারের কাছে পরাজিত হয়ে এই মাটিতেই তিনি চিরনিদ্রায় শায়িত হয়েছেন। তার সমাধিতেও লেখা রয়েছে ইত্যাদিতে গাওয়া সেই প্রথম গানটির কয়েকটি লাইন। এমনি হাজারো গান রয়েছে এই কণ্ঠ সম্রাটের। সুখে দুঃখে আনন্দ বেদনায় মানুষ তার নিজের অজান্তেই গেয়ে ওঠে এন্ড্রু কিশোরের রেখে যাওয়া এমনি হাজারো গানের কলি। তার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আমাদের আজকের ইত্যাদি। খোদা হাফেজ।